আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজের একটা শর্ট স্টোরি আমরা মনে হয় শেষ করেছি নাকি, আ ক্যাট ইন দ্য রেইন। জি জি স্যার। স্যার। আচ্ছা, স্যার। তাহলে মোটামুটি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির প্রোজের আমাদের বেশ কিছু প্রোজ, ফিকশন এবং নন ফিকশন আমরা পড়েছি। আর ক্যাট ইন দ্য রেইনের সামারি এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস পড়তে বলেছিলাম, নিশ্চয়ই দেখছো নাকি? জি স্যার। জি আচ্ছা, স্যার। কারো কোথাও প্রবলেম থাকলে একটু শেয়ার করতে পারো। কোথাও যদি কারো প্রবলেম থাকে একটু বলতে পারো। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই? আচ্ছা আচ্ছা, কারো প্রবলেম নাই, তাহলে কেউ কথা বলছো না। আচ্ছা, সমস্যা না থাকলে ভালো। তাহলে মনে করি তোমরা পড়েছো আর না হয় পড়োনি, এই দুটোর মধ্যে একটা ঘটনা ঘটেছে। পড়েছো, সমস্যা নাই। আর না হয় একদমই পড়োনি, এই জন্য সমস্যা বার হয়নি, বা মনে করছো পড়ে আর সমস্যা বার করার কি আছে নাকি। আচ্ছা, তো ঠিক আছে। তো এখন আমি যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হলো, তোমাদের একটা পরীক্ষা নিয়েছিলাম কিছুদিন আগে নাকি। জি স্যার। জি আমি স্যার। মোটামুটি ২০-২৫ জনের ইনবক্সে ঢুকে চেক করে দেখলাম যে তার ভিতরে মাত্র কয়জন বলবো, ৫ থেকে ৬ জন বা তারও কম হবে হয়তো, আমি এক্স্যাক্টলি সংখ্যাটা, মাত্র পরীক্ষা দিয়েছো, বাকিগুলো অধিকাংশই দাওনি। আচ্ছা, তো আমি এই কথাটা বারবারই বলেছি যে যদি কারো প্রবলেম থাকে সেটা আমাকে জানাতে হবে। পরীক্ষাটা না দেওয়ার কারণ থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে, পারিবারিক হোক, কলেজে যে কোনো পরীক্ষা হোক, অসুস্থতা হোক, সমস্যা থাকতেই পারে। কিন্তু আমি বারবার বলার পরও যদি তুমি তোমার দায়বদ্ধতা না রাখো, তুমি যদি তোমার সমস্যাটা আমাকে বলার প্রয়োজন না মনে করো এবং চুপচাপ থাকো, তাহলে সেটা কেমন হয় বলো? তোমরা তোমাদের ভিতর থেকে আমাকে কাজটা বলো, যে তোমাদের কোনো ছোট ভাই বা তোমাদের ছেলে বা মেয়ে হয়তো আমার কাছে তুমি পড়তে দিয়েছো, তোমার ছেলে মেয়ে পড়ছে কি পড়ছে না আমি কোনো কিছু খোঁজই রাখি না, তোমাদের কেমন হবে বলো তো? এটা কি ভালো হবে? কি মনে হয়? তুমি কেমনটা চাও যে তোমার ওই আত্মীয়কে পড়ানোর জন্য আমার কেমন আচরণ করা উচিত? তোমাদের কাছ থেকে আমি উত্তরটা চাচ্ছি, যে আমি একজন টিচার হিসাবে তুমি কেমন আচরণ তোমার স্টুডেন্টের জন্য আমার কাছ থেকে আশা করো? যে যাবো আসবো, পড়ালে পড়বো, পড়াবো, পড়লে পড়বে, না পড়লে না পড়বে, আমি কিচ্ছু বলবো না, এরকমটা চাও? না না স্যার। স্যার। তাহলে কেমনটা চাও আমাকে সেটা বলো, আমি তেমনটাই তোমাদের সাথে করবো। স্যার, যাতে পড়াটা কমপ্লিট হয়, যাতে অন্য কোথাও পড়া না লাগে, এই জন্য যা কিছু করার দরকার স্যার তাই করবে। আচ্ছা, আমি এটুকুই করতেছি তো। তো, আমি তো আমার জন্য করতেছি, তাই না? আমি জি তো স্যার, আমার জন্য একই সাথে করতেছি। স্টুডেন্টও করতে হবে। এখন স্টুডেন্ট পড়তে চাচ্ছে না, মনে করো সে পড়া দিলে পড়তেছে না। হ্যাঁ, আমি ঠিকই সময় মতো আসতেছি, সময় মতো যাচ্ছি, সময় মতো পড়া দিয়ে যাচ্ছি, আমার কাজটা আমি করতেছি, কিন্তু স্টুডেন্ট পড়তেছে না, আর এবং গায়ে হাত বোলায় আমিও কিছু বলতেছি না। তাহলে কোনটা ভালো হবে? এটা না যে আমি তোমার স্টুডেন্টকে কেন বকাঝকা করবো বলো তো, সে তো একজন মানুষ, তাকে বকাঝকা করার অধিকার আমার আছে? পড়া ভালো লাগছে না তাই পড়তেছে না, আমি পড়া দিচ্ছি তাই পড়তে, পড়া দিয়ে দিয়ে যাচ্ছি, আমি সময় মতো আসতেছি, তুমি মাস শেষে আমাকে বেতন দিবা, এটাই তো তুমি চাচ্ছ নাকি? বলো, এটা চাও না? যে না স্যার। আমি তো সময় মতো পড়া দিয়ে যাচ্ছি, আমি ক্লাস নিচ্ছি, আমি পরীক্ষা নিচ্ছি, হ্যাঁ, আমি তো আমার কাজটা ঠিক মতো করছি, কোনো দিন ক্লাস মিস হলে আমি আগে থেকে বলে দিচ্ছি, হ্যাঁ, আমি তো আমার মতো কাজটা করছি, আমি হোমওয়ার্কগুলো লিখে দিচ্ছি, আমি তো আমার কাজটা করতেছি। তাহলে কি আমার জায়গা ঠিক নেই? আমি আমি কেন তো তোমাদের নিয়ে ভাবতে যাবো তোমরা পড়লে পড়ো, না পড়লে না পড়ো, আমার কি এরকম কিছু? তাহলে তোমরা কি কি চাও, মানে কেমনটা চাও, আমি সেটা একটু শুনতে চাই। যেহেতু একই কথা আমার বারবার বলতে নিজের কাছেও মাঝে মাঝে অস্বস্তি লাগে, যে একই কথা ছেলে মেয়েদের বলতেছি আমি, হ্যাঁ, একই কথা বলতে বলতে তো নিজের কাছেও খারাপ লাগে মাঝে মাঝে, হ্যাঁ। তো আমরা যখন ক্লাস 5-এ পড়তাম তখন এক বান্ধবী ছিল, বুঝতে পারছো? সে কোনোদিন পড়াশোনা করে আসতো না, তো প্রতিদিন স্যারে মারতো। তো এরকম করতে করতে একদিন স্যাররা বিরক্ত হয়ে হেড স্যারকে বললো যে স্যার, এ কিছু একটা করেন, যেহেতু একে মারতেও আমাদের আর ভালো লাগে না, কয়দিন মারে, কয়দিন বকা যায়, এতে ক্লাসের পরিবেশ নষ্ট হয়, ওর চেয়ে গার্জিয়ানকে ডাকেন, ডেকে একটা সিদ্ধান্ত দেন। তা ওর বাবাকে ডাকলো, ডেকে বলল, দেখেন আপনার মেয়ে যেহেতু পড়াশোনা করে না, হয় আপনি আমাদের স্কুল থেকে তাকে সরিয়ে নেন, আর না হলে সে আসবে যাবে, আমরা তাকে কিছু বলতে পারবো না। এটা হচ্ছে সিদ্ধান্ত। এখন তাহলে কি করা হবে বলো? তাহলে তোমাদের উপরে যে আমি রেগে গিয়ে 5-10 মিনিট সময় নষ্ট হয়, এটা কি আমি করব, নাকি জাস্ট আমি চুপ মেরে যাব যে যারা পড়ার পড়তেছো,
না পড়লে না পড়তেছো, আমি জাস্ট যারা পড়তেছো তাদের মতো পড়াই যাবো, আর তোমার যদি বাপের টাকা বেশি হয়ে থাকে তুমি টাকা দিয়ে আমার কাছে চুপচাপ বসে থাকবা। কোনটা ভালো হবে বলো? আমি কিছু বলবো না আজ থেকে? তোমরা যে সিদ্ধান্ত দিবে আমি সেটা মেনে নেবো, যে স্যার আপনার কিচ্ছু বলার দরকার নেই, আপনি জাস্ট চুপচাপ পড়াশোনা করাই যান। কোনটা চাও বলো? কারণ এই যে কথাগুলো বলি এতে আমার মেজাজও নষ্ট হয়, পরিবেশও নষ্ট হয় এবং সময়ও নষ্ট হয়। তা কি করার আছে আমাকে বলো তো? তোমরা তোমরা যা বলবো আমি তাই করবো আজকে থেকে। বলো, একটা সিদ্ধান্ত দাও। আর না হলে আজ থেকে তোমাদের পড়া বন্ধ। এই মুহূর্ত থেকে আমি পড়া বন্ধ করে দিলাম। এই মাসে যারা ফি দিয়েছো, কয়টা ক্লাস হয়েছে, আমি ফি ফেরত দিয়ে দিব। বলো, একটা সিদ্ধান্ত দাও আমাকে, কারণ আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি এই কথা বলা। স্যার আমরা এখন থেকে সিরিয়াস হব সেই সবকিছু সিরিয়াসটা নিয়ে। গত 3বার ধরে আমি এই কথাটা শুনেছি। কতবার শুনেছি বলো তো এই কথাটা? কতবার গ্রুপ থেকে আউট করেছি? কতবার তোমরা সিরিয়াস হয়েছো বলো? তোর চেয়ে বরং আমার পড়াটা আমি বাদ দিয়ে দিই, হবে না? না না স্যার, স্যার, তাহলে কি কি করবো? বাদ দিন না। তাহলে কি হলো? তোমরা এটাও করতে, তাহলে আমি আর আজ থেকে কিছু বলবো না, এটাই তো নাকি? যে স্যার আপনার কিচ্ছু বলা লাগবে না, আপনি তো পড়াই যাচ্ছেন, পড়াই যান, যার পড়াশোনা করলে করা লাগবে, না হলে থাকবে না, এই তো? বলো, তোমরা শেষ হচ্ছে অনেকজন, আমি হচ্ছে, সেটাও না স্যার। তাই না? আমি হচ্ছে একা। তোমরা যদি আমাকে হেল্প না করো, সবার ইনবক্সে আলাদা করে ঢুকে তাকে চেক করতে হবে সে পড়তেছে কিনা, সে পরীক্ষা দিচ্ছে কিনা, সে নিয়মিত হচ্ছে কিনা, এত দায়বদ্ধতা যদি এই অনার্স লেভেলে এই সময় নেওয়া লাগে, তাহলে তো ছোট বাচ্চা পড়ানোই ভালো। ছোট ছোট বাচ্চা পড়ানোই তো ভালো। একই কাজ তো বাচ্চাদের সাথে করা লাগে, তোমাদের সাথে কেন করতে হয়? নিজস্ব একটা দায়বদ্ধতা নেই বলো? আমি ইনবক্সে ঢুকতেছি, 5-7টা ইনবক্স গেলাম, একটাও পরীক্ষার শিট পেলাম না, এবং কেউ কিছু বলেও নি যে স্যার আমি পরীক্ষা দিতে পারতেছি না, এই একটা কারণ, আমার পরীক্ষা চলতেছে, আমার এই হচ্ছে সেই হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমি কারো কাছ থেকে কোনো ইনবক্স, মানে 2-1 জন ছাড়া হয়তোবা, এছাড়া আমি কারো কাছে মানে দায়বদ্ধতায় বুঝলাম না যে স্যার আমি পরীক্ষাটা যে দেবো না, এটা কেন দেবো না, একটা কথা তো আমাকে বলতে হবে। তুমি যদি কিছুই না বলো এবং আমি যদি কিছু না বলি, তাহলে আমার পরীক্ষা নেওয়ার কোনো মানে আছে বলো তো? কোনো মানে আছে? আমি কি নিব পরীক্ষা? না স্যার। তুমি তো প্রত্যেকবার এড়িয়ে যাবে যে স্যার কিছু বলেও না, আমি পরীক্ষা দিব না, তাহলে আমার এত পরীক্ষা নেওয়ার কি আছে? এবং এই 50-60 জনের ইনবক্সে প্রতিদিন ঢুকে ঢুকে আমাকে চেক করতে হচ্ছে সে দিল কি দিল না, দিল কি দিল না। এই সময়ে এত ভালো পড়াশোনা করানোর ইচ্ছা আমার তো নেই। বলো, এত কিছু তোমাদের সাথে আমাকে করতে হবে, এ দায়বদ্ধতা আমাকে কেন নিতে হবে? বলো, তুমি দিতে পারবে না পরীক্ষা, আমাকে জানাই দিবা যে স্যার আমার সমস্যার জন্য আমি দিতে পারছি, আমার পরিবারে অসুস্থ কেউ, আমার ইনকোর্স পরীক্ষা চলতেছে, বা আমি প্রস্তুতি নিতে পারিনি, আমাকে স্যার একটু ক্ষমা করে দেন। মিনিমাম তো একটা সৌজন্যবোধ থাকবে যে স্যার আমি পরীক্ষাটা দেই নাই, এটা হচ্ছে তার কারণ। কিন্তু কিছুই না বলে তুমি চুপ থাকবা, এটা কেমন ধরনের হতে পারে? মানে আমি কি রাগ করতেছি, এটা অমূলক হচ্ছে নাকি বলো তো? যে স্যার আপনার হৃদয় না রাগ স্যার। করতেছেন। না হ্যাঁ? স্যার, আপনার স্যার যে একটা তো স্যার 4-5 এর তো বাচ্চা না যে স্যার সবকিছু ওইভাবে ধরাই দিতে হবে। এখানে স্যার প্রত্যেকেই তো একটা অনারিয়াম দেয়, যদিও সেটা খুবই যৎ সামান্য। তারপরে স্যার আপনাকে তো অনারিয়াম যেহেতু দেয়, এটা যার যার দায়বদ্ধতা থেকে এটা নেওয়া উচিত ছিল। স্যার যেহেতু নিচ্ছে না, তো স্যার আপনি পড়ান, স্যার যেভাবে স্যার চাপ সৃষ্টি করতেছেন, আমার মনে হয় এটা করা উচিত। করলে তো অন্তত যদি 2-4 জনও যদি আগ্রহী হয়, স্যার এটাই মনে হয় লাভ সেটা তো হবে অবশ্যই বললাম তো, আমার আমি মনে যেটা হয়। করতেছি আমার দায়বদ্ধতাই করতেছি, তাই না? আমাকে সেটা করতে হচ্ছে। স্যার আমাদেরও দায়বদ্ধতা থাকা উচিত ছিল, আমাদের উচিত ছিল যে আপনার কাছ থেকে আরো নেওয়া, আর সেই জায়গাটা দিতে চাচ্ছে না, আমরা নিতে চাচ্ছি না, এটা আমাদেরই দুর্ভাগ্য। মানে এখন আমি আর স্যার আমরা তখন হ্যাঁ বলো। বড় হয়েছি, মানে যদি সবার থাকে এই বোধ যে আমাদের এখন বড় হয়েছে, আমাদের নিজের পড়া নিজে পড়তে হবে, এটা তো আর কেউ করে দিবে না পড়াটা। এই ইংরেজি পড়তে এসে তোমরা যদি যার এই স্যার এই কাজগুলো, বোর্ডটা নাই, তার এখানে গ্রুপতে অ্যাড হওয়ার দরকারও নেই। না আমি তো সেটা স্যার আপনি বলেই তো দিয়েছি, বলেন নাই যে আমি তো, এখানে 100 হ্যাঁ জন অ্যাড হইতে হবে, নাহলে আপনি হ্যাঁ, পড়াবেন না, এটা তো আপনি বলেন না। আপনি আমি তো বলছেন নিজে রিমুভ করে তোমরা দিচ্ছি, অল্প তোমরা জন নিজেরা থাকো, ব্যস্ত যতজন হচ্ছে। থাকো, হুম। তো 80-90% এটা হইলে তো নিজের কাছে ভালো লাগতেছে, যাদেরকে পড়াই তারা তো ঠিকঠাক মতো পরে একটা ভালো জায়গায় যেতেছে, নিজের কাছে ভালো লাগা শিক্ষক হিসেবে, এটাই তো চাইছেন স্যার, আর বেশি কিছু তো না। তো কথা হচ্ছে যারা একেবারেই রেগুলার না, তার দরকার নাই তো এখানে শুধু শুধু টাকা খরচ করে, আমি তো সেটাই শুধু বলতেছি যে শুধু। তোমার তো এখানে থাকার দরকার নেই, এমন তো কোনো ফোর্স নাই যে তুমি আমার কলেজের স্টুডেন্ট, তুমি যদি আমার কাছে না পড়ো তাহলে তোমার ইনকোর্স পরীক্ষার নাম্বার কমাই দিব, তোমাকে এই সমস্যা করবো, সেটাও তো না। তাহলে তুমি আসোটা কেন? আমি মানে এটা মাঝে মাঝে অবাক হয়ে যায় যে, এবং যারা অনিয়মিত তারা তো রেজাল্ট খারাপ করে, সেটা তো আমি দেখে আসতেছি। তুমি যদি নিয়মিত হয়ে স্যার রেজাল্ট আমার ভালো হতো মনে হয় সেটাও তো স্যার হতো। এরা মানে সবচেয়ে বেশি যারা অনিয়মিত, সেটা হচ্ছে যেমন স্যার আমাদের কলেজ বা সবকিছু দেখে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, এরা স্যার কলেজেও টিচারের কাছে পড়ে অনেকে,
ম্যাক্সিমাম। আবার স্যার অনলাইনেও ভর্তি হয়েছে, মানে সবকিছু পাইতে চায় কিন্তু শেষমেশ একটা হয় না, কলেজ ক্লাস প্রাইভেট অনলাইন একটা কিছু ঠিক না মতো ওটা তো হয় আমি না, এই জন্য বলতেছি যে আমি তো কন্টিনিউ তোমাদের করতে পারলাম না। বলতেছি মানে একটা তোমরা করা উচিত। হ্যাঁ তোমরা তো এক জায়গায় একবার ফার্স্ট ইয়ারে আছো, আমি তো ফার্স্ট ইয়ার মানে প্রত্যেকটা ইয়ারই পার করে যাচ্ছি। আমার দেখা মতে যারা নিয়মিত ক্লাস করেছে পড়াশোনা করছে তারাই ভালো রেজাল্ট করছে, ব্যতিক্রম দুই একটা থাকতে পারে, কিন্তু অধিকাংশ যারা ক্লাস করে না নিয়মিত না তারা তো ভালো রেজাল্ট করে না, এটা তো আমি বলে দিচ্ছি। এটা তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তোমাদের এক্সপিরিয়েন্স তো হয়নি সেটা। তোমরা যখন পরীক্ষা দিবা তখন বুঝবা। এই যে দেখো অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা হলো, তারা পরীক্ষার আগের রাতেও বলতেছে স্যার আমি প্রশ্নের উত্তর পাই নাই। ঠিক আছে, যে বাংলা যে সাবজেক্টগুলো আছে সেইগুলোর প্রশ্নের উত্তর সে রাত মানে পরীক্ষার আগের রাতে খুঁজতেছে, যে কেউ যদি উত্তরগুলো পাও আমাকে দাও তো, অথচ আমি সেই প্রশ্ন আজ থেকে 6 মাস আগে দেওয়া শেষ হয়ে গেছে। ঠিক আছে, এই যে তোমাদের যেমন করে এই সাবজেক্টের অষ্টম চ্যাপ্টার চলতেছে, এখন যদি কেউ পরীক্ষার আগের রাতে এই প্রশ্নের উত্তরগুলো এখন চাই, তুমি চাইলে এখন চাইতে পারো যে এখন স্যার চ্যাপ্টার 8 আছে আমি উত্তরগুলো পাচ্ছি না, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু পরীক্ষার আগের রাতে যদি তুমি বলো স্যার আমি এই সাবজেক্টের এই কোশ্চেনগুলো পাচ্ছি না, অথচ এই কোশ্চেনগুলো আপনি অনেক আগে দিয়েছে, তাহলে কি বলতে হয় বলো তো এই জায়গায়? হ্যাঁ, একটা মিনিমাম তো মানে ইয়া লাগবে নিজের জন্য, তো মিনিমাম একটা মানে ভালো লাগা কাজ করতে হবে তাই না নিজের জন্য, সেটা আমার জন্য তো না, নিজের জন্য তো একটা সাধারণ ভালো লাগা ভালোবাসা থাকা উচিত। সেখান থেকেও তো নিজে কি ফাঁকি দিচ্ছি নিজের জন্য সেটাও তো বোঝা যায়। হ্যাঁ, মানে এই রকমটা দেখতে হচ্ছে, আমি পুরো অবাক হয়ে যাচ্ছি যে নিজের টাকা খরচকে আমি বারবার রিমুভ করতেছি, তোমরা বারবারই যুক্ত হচ্ছ এবং তারপরে আর ক্লাস করতেছো না। আচ্ছা ক্লাস তুমি রেকর্ড মানে লাইভ ক্লাস না করো সেটা আমার কোনো আপত্তি নাই, তুমি রেকর্ড ক্লাস তো করবা, এবং রেকর্ড ক্লাসও করতেছো না। এমনকি তুমি স্যার আমি এই পরীক্ষাটা আজকে দিতে পারতেছি না, আমি 2 দিন পরে দিব, আমি এই সমস্যা আছে, আমি কি না করবো বলো? আমি কি না করবো যে তোমাকে দেওয়া না যাবে না? স্যার। আমি নিশ্চয়ই বলবো যে হ্যাঁ সমস্যা ডাক্তার তুমি দয়া করে 2 দিন সময় নিয়ে আমাকে লেখাগুলো লিখে দাও। তো এটাও তো চলে, কিন্তু মানে যে তোমরা কিছুই বলতেছো না একদম চুপ থেকে যাচ্ছ, এবং এই কথাটা আমি পরীক্ষার আগে এবং পরে 2-3টা ক্লাসে বলেছি একই কথা, কিন্তু সেটাতেও আমি কোনো রেসপন্স পাচ্ছি না। তাহলে এই জায়গা থেকে আমি আসলে কি করবো আমি নিজেই বুঝতেছি না যে তোমাদের নিয়ে আমি আসলে কি করা উচিত, আমার দিক থেকে আমি কি করব। কারণ প্রতিদিন বকতেও তো মানে একটা মানে একই কথা বারবার বললে তো নিজের কাছেও খারাপ লাগে যে স্যার ওই দেখো শুরু করছে বকতে, হ্যাঁ এরকম কথা তো বলতে শুরু করবা। এটা তো আমি জানি যে একই কথা বারবার বললে খারাপ লাগে, অনেকের কাছে হয়তো খারাপ লাগছে এখনো, যে স্যার শুধু সময় নষ্ট করছে একই কথা বলে, কিন্তু আমাকে তো বলতে হবে, আমার তো কিছু করার নেই এই জায়গায়। আমি যদি একদমই চুপ যাই তাহলে যেটুকু হচ্ছিল সেটাও হবে না। হ্যাঁ, মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে তোমরা মানে চলতেছো, এটা একদমই হয় না, এটা হয় না। হ্যাঁ, তো যাই হোক আমি সিরিয়াসলি বলতেছি একটা কথা, অলরেডি বেশ কয়েকজন জরিমানা দিয়েছে। ঠিক আছে, আমি আজকের ক্লাসটা নিব, কালকে আবার আমি খাতা যেগুলো বাকি আছে যাদের দেখা হয়নি দেখা শুরু করব, দিয়ে আবার ইনবক্সে চেক করব আমি কি বলেছি বলো তো তোমাদেরকে, যে যারা পরীক্ষা দেয়নি এবং আমাকে জানায়নি, তোমার যে সমস্যাই হোক, তোমার যে সমস্যাই হোক তুমি আমাকে 50 টাকা জরিমানা দিবা, না গ্রুপ থেকে লিভ নিবা। এটা বলেছি কিনা মেসেজে আমি একদম ক্লিয়ার করে বলে দিয়েছি কিন্তু, যে তোমরা যারা আমাকে পরীক্ষার আগে জানাওনি বা পরীক্ষার দিনও আমাকে জানাওনি যে স্যার আমি এই কারণে পরীক্ষাটা দিতে পারতেছি না, আমাকে জানতে হচ্ছে, অথবা আমি মেসেজ দেওয়ার পর জানালে আমি সেটা গ্রহণ করবো না, তোমার যত বড় সমস্যা হোক। এটুকু শিক্ষা তোমাদের অন্তত নেওয়া উচিত। আমি শুধু এখানে পড়াচ্ছি না, একটু ম্যানার্স শেখাচ্ছি। বুঝছিলাম না। হ্যাঁ বলো। হুম। আর আমি তো নতুন ছিলাম, হ্যাঁ কিন্তু নতুনদের আগেও কথা একবার বাদ দাও, আপনাদের হ্যাঁ নতুনদের বিষয়ে আমি বলেছি, নতুন যারা আছে তাদের কথা বাদ, তাদের কথা বাদ, তারা আপাতত এটা নিয়ে না ভাবলেও হবে, আমি তো বুঝতে পারবো যে কবে সে যুক্ত হয়েছে, ইনবক্সে ঢুকলে বুঝতে পারবো। তো যারা পুরনো ছিল কমপক্ষে 1 মাস পুরনো, কমপক্ষে 1 মাস পুরনো হয়েছে, ঠিক আছে, তো 2 সপ্তাহ বা এর থেকে নতুন হলে আমি তাদেরকে আপাতত কিছু বলছি না। তো যারা 1 মাস পুরনো হয়েছে বা তার থেকে বেশি সময় ধরে আছো, তারা যারা পরীক্ষা দাওনি, তোমার যে সমস্যাই হোক আমি কোনো সমস্যা গ্রহণ করব না, কারণ তুমি আমাকে জানাওনি, এটাই হলো তোমার সবচেয়ে বড় সমস্যা। কারণ তোমাকে এখন থেকে আমি অন্তত এটা শেখাতে চাচ্ছি যে তোমাকে জানাতে হবে, এই জন্য 50 টাকা হয় জরিমানা দিবা, আর না হয় তোমাকে গ্রুপ থেকে রিমুভ করবো, এবং কখনোই আমি তোমাকে আর অ্যাড করবো না। এবার আমি তাও অ্যাড করেছি, এবার আমি অ্যাডই করবো না আর। ঠিক আছে, এতে তোমরা যেখানে খুশি পড়তে পারো, এতে যদি আমাকে গালাগালি দিতে থাকো তাও দাও, আমি এতে কিছু মনে করবো না। ঠিক আছে, আচ্ছা স্যার, আমিও তো নতুন স্যার। হ্যাঁ নতুনদের নিয়ে কথা না, নতুন আমি তো বললাম যে গত 3 সপ্তাহ, হ্যাঁ 3 সপ্তাহের ভিতরে যারা যুক্ত হয়েছে তাদের কোনো কথা বলার দরকার নেই, আমি তাদের রিমুভ করবো না। বুঝতে পারছো, কারণ যে আচ্ছা স্যার, পরীক্ষাটা। নর্মাল হ্যাঁ বলো। হুম। স্যার নর্মাল সাবজেক্ট গুলার কি আমাদের টেক্সট বুক লাগবে নাকি আমরা গাইড কিনলেই হয়ে যাবে স্যার? সেটা তোমাদের ইচ্ছা, আমি প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, তোমরা যেখান থেকে খুশি উত্তর খুঁজে নিয়ে পড়বা, এটা বলা হয়েছে।
ঠিক আছে? এখন তোমার টেক্সট বুক হোক, গাইড বুক হোক, যে বই হোক, কারণ ও সাবজেক্ট আমি পড়াইও না, ও সাবজেক্ট সম্পর্কে আমার জ্ঞানও নাই, কিন্তু সেট সাজেশন থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটু স্টাডি করে দেওয়ার চেষ্টা করি, এবং পড়লে মোটামুটি প্রায় 80% কমন আসে। এ পর্যন্ত তো এসেছে, এবারও প্রায় কিছু কিছু সাবজেক্টে 100%ই এসেছে। তো আমি উত্তরগুলো তোমাদের দায়িত্বে খুঁজে নিয়ে পড়তে বলেছি। এখন তুমি টেক্সট বই পড়লা না গাইড বই পড়লা, তাতে আমার কোনো যায় আসে না, ঠিক আছে? আমি চাই পরীক্ষার জন্য, একটা প্রস্তুতির জন্য আমি যে কোশ্চেনগুলো দিব সেইগুলো পাই টু পাই একদম সুন্দর করে পড়ে ফেলা, যাতে তোমাকে ওই পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার 1 মাস আগে তোমাকে এই বাংলা সাবজেক্টগুলো নিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয়। কারণ ফার্স্ট ইয়ারের জন্য এই দুটো সাবজেক্ট কিন্তু খুবই জরুরি ভালো রেজাল্টের জন্য, এবং অনেকে এই দুটাতে ভালো রেজাল্ট করার কারণে আলটিমেটলি তার পয়েন্টটা বেড়ে যায়, কারণ এগুলো বাংলায়। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যদি রেজাল্ট তুমি ভালো বাড়ায় না নিতে পারো, তাহলে পরবর্তী ইয়ারগুলোতে তুমি নিতে পারবে না। অতএব এই দুটো সাবজেক্টকে আমি গুরুত্ব দিই, এই জন্য আমি কোশ্চেনগুলো তোমাদের দিয়ে যাচ্ছি, ঠিক আছে? সরাসরি প্রাইভেট পড়ে তোমাদের এই বাংলা সাবজেক্টগুলো কে গুরুত্ব দেয় বলো তো আমাকে? আমার তো খুব একটা জানা নেই যে সরাসরি পড়েও তোমাদের স্যারেরা এই সাবজেক্টগুলোকে গুরুত্ব দেয়। আছে এরকম কেউ? স্যার এরকম আসলে কোথাও পড়ায় না, মানে সাজেশনও খুব কম দেয়। হ্যাঁ, তো এগুলো তো এড়িয়েই যায়, হ্যাঁ এড়িয়েই যায়। তাও নিজ দায়িত্বে তোমাদেরকে এগুলো দিয়েছি, যাতে তোমরা অন্তত সপ্তাহ ভিত্তিক দিয়েছি, নাই 2 দিন টাইম বেশি দিচ্ছি, কিন্তু পড়লে পারে পড়া হয়ে যায়। হ্যাঁ, এইটুকু যে আমি ওভারঅল একটা ভালো রেজাল্ট তোমাদের কাছ থেকে চাই, এইটার জন্য আমি দিচ্ছি, এবং সেটা পরীক্ষা নিচ্ছি এবং খাতাও যাচাই করতেছি। বলো, এই সময়টা আমি তোমাকে কেন অযথা নষ্ট করবো তোমার পিছনে, বলো তো? এতে কি আমার 500 টাকার কম দিবা তুমি আমাকে, যদি আমি এগুলো না দেখি বা এই সাবজেক্ট না নিই? বলো, আমাকে একটা সময় ব্যয় করতে হচ্ছে, প্রত্যেকের পিছনে যদি 5 মিনিট করে সময় যায়, আমাকে দিনে একটা সময় কিন্তু দিতে হচ্ছে, দিয়ে সেটা অ্যাসেস করতে হচ্ছে এবং বলতে হচ্ছে যে তোমাকে আর একটু বড় লিখতে হবে, আর একটু পয়েন্ট বাড়াতে হবে, আর একটু হাতের লেখা ভালো, এই কমেন্টটা তো আমি করতেছি, তাই না? একটা ফিডব্যাক তো আমি দিচ্ছি। তাহলে সেইটুকুকেও যদি তোমার সম্মান করে একটা কথা না বলো, তাহলে তো আমি আমার মতো নাদান কেউ নাই। হ্যাঁ, আমার তো নিজেকে মাঝে মাঝে নাদান মনে হয়। নাদান বুঝো বাংলা কথা? তো এরকম মাঝে মাঝে মনে হয় যে আমার স্টুডেন্টের কাছে আমি একটা এরকম একটা, কারণ তারা কিছুই বলে না, একটা সম্মানজনকভাবে, একটা সম্মান বোধেও একটা কিছুও বলে না, তারা জাস্ট চুপ থেকে যায়। তারা মনে করেছে 500 টাকা দিয়ে স্যারকে আমরা কিনে নিয়েছি। হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো যাই হোক, এখন আমার আর কিছু বলার নেই। আমি একটা কথা বলে দিলাম, ক্লাসেও বললাম, আমি আবার মেসেজ দিব, দিয়ে আগামী ক্লাসের আগে যারা অলরেডি অনেকেই এই জরিমানাটা দিয়েছে, অতএব জরিমানা আমি সবার কাছ থেকে নিচ্ছি, আমি কোনো অজুহাত কিন্তু নেই নাই যে জরিমানা দিবা নাই তুমি গ্রুপ থেকে লিভ নিবা। তোমার এই মিনিমাম দায়বদ্ধতা তুমি কেন মেনটেন করবে না এই জায়গাতে? এটা হলো আমার কাছে কথা। কারণ এই দায়বদ্ধতা মেনটেন না করা মানে তুমি তোমার নিজের প্রতিও না, আমি যে একটু পড়াই আমার প্রতিও না, তুমি কারো প্রতি সম্মান দেখাচ্ছ না, ঠিক আছে? তুমি দিতে পারবে না, তুমি আমাকে জানিয়ে দাও, আমি তাতে মেনে নিব, স্যার আমি দিতে পারবো না, আমার সমস্যা আছে, আমি পরে দিয়ে নিব। তাহলে তোমার দায়িত্বটা তুমি যে নিয়ে নিলা নিজে, এটুকুই আমি সন্তুষ্ট যে তুমি তোমার দায়িত্বটা নিজে নিয়ে নিয়েছো, তুমি আমার থেকে তোমার দায়িত্বটা নিয়ে নিয়েছো। কিন্তু আমার কাছে যতক্ষণ দায়িত্বটা আছে আমি চাপাবো, এতে যদি 10 জন থাকুক আর 20 জন থাকুক, এতে আমার কোনো সমস্যা না। স্টুডেন্টদের অভাব নেই, স্টুডেন্ট আমার 50 জন করে গ্রুপে থাকলেই হবে। আশা করি তার চেয়ে বেশি আছে স্টুডেন্ট, নাকি? আমার সেকেন্ড ইয়ারের ব্যাচে প্রায় 200-250 স্টুডেন্ট। গত ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিল প্রায় 350। স্টুডেন্ট কম নেই আমার, ঠিক আছে? আমি রিমুভ করি আবার যুক্ত হয়, রিমুভ করি আবার যুক্ত হয়, সেটা নিয়েও কোনো সমস্যা না। কিন্তু এবার আমি স্ট্রিক্টলি দেখতেছি, আমি সবাইকে যুক্ত করতেছি না। তো যাই হোক, এটা নিয়ে আর বলছি না। তো যদি সম্ভব হয় তোমরা একটু দেখো, এই যে থার্ড ইয়ারের গ্রুপটার কথা ভাবো। আমি ওদেরকে গত পরশুদিন ওদের হয়েছে, দেখি আমি একটু এখানে দেখাই থার্ড ইয়ারের। সরি, এই যে 10টা ক্লাস হয়ে গেছিল, 10ই নভেম্বর দিয়েছিলাম, একটা টাইম দিয়েছিলাম, ওদেরকেও রিমুভ করেছিলাম তোমাদের মতো পুরো। তারপরে অলরেডি 74 জন যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখাচ্ছে এরা প্রায় কত 100-150 জন ছিল, দেখাচ্ছে যুক্ত হতে হতে আবার ওই 100-150 হয়ে যাবে। 2 দিন হলো হয়তো রিমুভ করেছে ওদেরকে। তা এইভাবে করে যুক্ত হয়ে যাবে, কিন্তু বিষয়টা হলো আমি চাই যারা অ্যাক্টিভলি থাকে, এবং তুমি অন্তত তোমার দায়বদ্ধতা তোমার হাতে নিয়ে নাও, যে স্যার আপনি রিমুভ করেছেন তারপর আমি যুক্ত হয়েছি, মানে আমি অন্তত আমার দিক থেকে চাপিয়েছি। এখন বাকিটা তুমি যেন আমাকে কখনোই দায়বদ্ধতার মধ্যে ফেলতে না পারো যে স্যার আপনি তো আমাদের কিছু বলেন না, আপনি তো আমাদেরকে সেই রকম গাইড দেন না, আপনি তো আমাদের উপর চাপ দেন না, ফোর্স দেন না।
এইটা যেন তোমরা আমাকে অন্তত বলতে না পারো, ঠিক আছে? নিজের দায়টা তুমি নিজে নিয়েছো, আমি বুঝে নিব। আর হচ্ছে আমার মতো যেটা চালানোর আমি প্রতিনিয়ত চালিয়ে যাব, ঠিক আছে? এতে তোমরা রাগ করো, ঝাল করো, গ্রুপ থেকে লিভ নাও, গালাগালি করো, যা খুশি তাই করতে পারো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু দয়া করে একটু পড়াশোনাটা করো। তাহলে আমি যেটা বললাম যে জরিমানা আগামী ক্লাসের আগেই দিয়ে নিশ্চিত করতে হবে যে স্যার আমি আছি, আমি পরীক্ষা দিই নাই, আমি পরেরগুলো দিব, অথবা তুমি গ্রুপ থেকে ইশারায় লিভ নিয়ে নিবা। আচ্ছা, স্যার জরিমানায় 100 টাকা করেন। না আমি 50 টাকাই করছি, তাতে কোনো সমস্যা না। এই 50 টাকা দেওয়াটার মানে হলো যে সে নিজের তার দায়টা তার নিজের উপরে নিয়ে নিল, তার প্রমাণ। হ্যাঁ, সরাসরি বললে সে নিয়ে নিতেই পারে, কিন্তু 50 টাকা দিয়ে সে দায়টা নিজের উপরে নিয়ে নিল। এইটা একটা মানে একটা চাপ আমি দিলাম, ঠিক আছে? 100 টাকার দরকার নেই, তাতে দেখাচ্ছে অতটা আমি যাচ্ছিও না। মানে তুমি যে আমার কাছে, স্যার আমি তো ঠিক টাইমে দিয়েছি কিন্তু এখনো তো দেখেননি। আমি তো দেখতেছি খাতা, আমি তো বললাম এখনো বাকি আছে, বলি না এই ও, কথাটা? হুম, ঠিক আছে। হ্যাঁ, সবারগুলো দেখা হয়নি, আমি দেখতেছি। কারণ অনেক কাজের ভিতরে খাতাগুলো দেখা, অনলাইনে নেটের সমস্যা, এর সমস্যা, সেগুলো দেখে কমেন্ট করা একটু সময় লাগবে। অতএব টেনশন করার কিছু না, আমি সবার খাতায় দেখব। হ্যাঁ, সময় নিয়ে হলেও আমি দেখব। হুম, একদম দ্রুত তো আর সম্ভব না, কারণ হাতে খাতা দেখা আর অনলাইনে দেখার মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে? হাতে হলেও খাতা দেখতে শটাশট কোনো ব্যাপারই না, কিন্তু ওখানে অনলাইনে নেটওয়ার্ক ওটা টেপা, তারপরে ওটাকে এক নেটওয়ার্কের জন্য আবার চালু হওয়া, সেটাকে দাগ দেওয়া, সেটাকে পড়া, একটু সময় লেগে যায়। হ্যাঁ, একটু সময় লাগে, অতএব টেনশন নেওয়ার কিছু নেই। তারপর যখন আমি বলবো যে তোমাদের সবার দেখা হয়ে গেছে, তারপর যদি কারো বাদ পড়ে যায়, তখন আমাকে বলবো স্যার আমারটা বাদ পড়ে গেছে। হ্যাঁ, কারণ বাদ দিয়ে একটা যেতেই পারে। জি স্যার। হুম, যেতেই পারে। আচ্ছা, তো ঠিক আছে, তো আমি যেগুলো বললাম আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। অনেকে ক্লাসে যুক্ত হওনি, তাহলে তাদের কাছে হয় কথাটা পৌঁছাবে না, কারণ রেকর্ড ক্লাস যদি না দেখে তো সেটা বুঝবেই না যে আমি তাকে কিছু বলেছি। আর যদি রেকর্ড ক্লাসটা দেখে ফেলো তাহলে বুঝতে পারবা যে আমার ইনস্ট্রাকশনটা কী দাঁড়ালো এই বিষয়ে। এবং প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা থাকবে, হয় তোমাকে আগে থেকে জানাতে হবে যে স্যার আমি আজকের পরীক্ষাটা দিতে পারছি না, এই দিনে আমি দিয়ে দিব, অথবা তুমি না দিতে পারলে পরে জরিমানা সহ দিবা, আর না হয় গ্রুপ থেকে লিভ নেবা। কারণ পরীক্ষাগুলো আমি এখন সিরিয়াসলি নিব, কারণ তোমাদের অলরেডি 6 মাসের 6.5 মাস পাস মানে ক্রস করে গেলাম, এখন এইরকমভাবে চাপ থাকবেই পড়া, কারণ অনেকখানি পড়া আমরা এগিয়ে ফেলেছি, তাই না? এইটা এখন ওই পড়াগুলো আমরা রিভিশন সহ প্রশ্ন উত্তর পড়াবো আর নতুন পড়া পড়বো, এভাবে দেখবা যে ঠিকই আমাদের টাইম মতো পড়াটা শেষ হয়ে গেছে, রিভিশনও হয়ে গেছে, কিন্তু তারপরও অনেকের কাছে কি হবে, পড়াই হয়নি, এমনটা পাওয়া যাবে। হুম, আচ্ছা আচ্ছা, এটা হলো কি, দেখো 21শে নভেম্বর পর্যন্ত আমাদের ছিল হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের চ্যাপ্টার 8-এর প্রশ্নগুলো। কি সবাই পড়ছি আমরা? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিলাম, চ্যাপ্টার 9, এটা এক সপ্তাহ আবার টাইম দিব, 28 তারিখ পর্যন্ত এটা তোমাদের পড়া থাকবে। এর ভিতরে স্যার কোশ্চেন কিন্তু 8 অধ্যায় পর্যন্তই দেওয়া আছে। আমি দিয়ে দিব, সমস্যা নেই, যদি আমার দিতে ভুল হয়ে যায় আমি একটু চেক করব। আমি ওটা 10 পর্যন্ত একবারে দিয়ে দিব, তাহলে দেখো এর ভিতরে আমাদের 10 চ্যাপ্টার পর্যন্ত হয়ে যাবে, তার মানে এটা আমরা রিভিশন দিতে পারবো পরবর্তীতে। হ্যাঁ, এটা আর অন্যান্যগুলো তো চলবে। আর ওইটার কত দূর হয়েছে, 6 পর্যন্ত? জি স্যার, সেখানে তো স্যার মোট চ্যাপ্টার আছে 8টা, 2টা আছে কোনটার? সোশ্যাল ওয়ার্ক। হ্যাঁ, যার যেটা আছে, কারো 10টা আছে, কারো 5টা আছে, তাই না? কারো 8টা আছে। হ্যাঁ, যার যে কয়টা আছে সেই কয়টা আমরা দেখে নিব, সেই হিসাবে দিয়ে দিব। ওকে, তাহলে আমরা ধরলাম যে ক্যাট ইন দ্য রেইনের সামারি এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস তোমরা পড়ে ফেলেছো। জি স্যার, পড়ছিলাম। আচ্ছা, স্যার এখানে যে ক্যাট ইন দ্য রেইন, ওইটা তো স্যার কোনো ইয়ে দেন নাই, পিডিএফ দেন নাই স্যার, এটা কি ভুলে গেছিলেন নাকি? পিডিএফ দেই নাই? না না স্যার, স্যার, কোনো পিডিএফ বই থেকে পড়ছি স্যার আমরা। বোর্ড আচ্ছা, থেকে আমি পড়ছি হ্যাঁ স্যার। বই থেকেই মেইনলি পড়তে বলেছিলাম, আর পিডিএফটা যদি ভুলে থাকি হয়তো দেই না, তাহলে আমি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, ওটা দিয়ে দিব, হয়তো ভুলে গেছি। বই থেকে তো পড়ছো নাকি? তাহলেই হবে, তারপর আমি জি স্যার, পিডিএফটা দিব। বই থেকে জি পড়ছি। স্যার, বোর্ড থেকে পড়ছি। আচ্ছা, এখন আমরা রিডিং স্কিলসের পার্ট এর ছোট একটু অপশন বাকি আছে, সেটা শেষ করব, তারপর আমরা পার্ট সিতে চলে যাব, আর এদিকে আমরা পার্ট এ এবং পার্ট বি এর দুটো টেস্ট নিব, ঠিক আছে? তো পার্ট এ এবং পার্ট বি এর, আচ্ছা, পার্ট এ এর আমরা কতদূর পর্যন্ত প্যাসেজগুলো রিডিং দিতে বলেছিলাম প্রথমে? স্যার সবগুলাই পড়ানো হয়েছে 29টা। 29টা বা 39টা, কেম তাই না? এবারে স্যারের। হ্যাঁ, কেমা বাড়ি, তবে নতুন বইয়ে মনে হয় আরো কিছু বেশি দেওয়া আছে না? দেখো এবার কিন্তু জি স্যার। পরীক্ষা না স্যার, হ্যাঁ, দেওয়া নাই? নতুন বইয়ে কেম এবারে স্যার 29টাই, তবে জহিরুল ইসলাম স্যারের বইয়ে 56টা। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই,
ওটা আমরা দেখব। তো বিষয়টা হচ্ছে দেখো এবারও পরীক্ষাতে কিন্তু রিডিং স্কিলস থেকে প্যাসেজটা এই বই থেকেই দিয়েছে, এটা রেকর্ড আর কি, এরকম বই থেকে দেয় না। তারপরেও ভাগ্য যে বই থেকে প্যাসেজটা পুরোপুরি মানে পুরো সব কিছুই এই কে এম আবারির বই থেকে দেওয়া হয়েছে, মানে 100%ই যদি কেউ এভাবে পড়ে থাকে তাহলে তার কাছে বিষয়টা কমন গেছে। ঠিক আছে, অতএব পরীক্ষায় কমন আসবে কি আসবে না তা আমরা জানি না, কিন্তু যা ম্যাটেরিয়ালস হাতের কাছে থাকবে অন্তত সেগুলো শেষ করে ফেলা উচিত। এসেও তো যেতে পারে, তাই না? এসেও তো যেতে পারে, তাহলে যারা ওই সময় না আসলেও স্যার একটা হ্যাঁ ধারণা পাওয়া যায় ধারণা কিভাবে পাওয়া লিখবো। যাবে। হ্যাঁ, তাহলে যারা পড়েছিল তারা নিশ্চয়ই কমন পেয়েছে, আর যারা মনে করছে দূরে আসবে না পড়বো না এরকম করে এড়িয়ে গেছে তারা তো ধরা খেয়ে গেছে। শুধু তাই না, যে যদি অন্য প্যাসেজও আসতো তারা হয়তো পড়ে বুঝতেও না লিখতেও পারতো না। অতএব প্র্যাকটিসের জন্য এগুলো দেওয়া, তারপরও আমরা চেষ্টা করবো গুরুত্ব দিয়ে প্রত্যেকটা জিনিস পড়ার জন্য। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন পার্ট এ এর শুধুমাত্র আমাদের ট্রান্সলেশনের কিছু অংশ বাকি আছে, সেন্টেন্স ওয়াইজ যে ট্রান্সলেশন, মিনিং অফ, তাই তো, মিনিং অনুসারে সেন্টেন্স যেটা সেই অনুসারে মনে আছে নাকি? জি স্যার। আচ্ছা, 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 অ্যাকর্ডিং টু মিনিং। হ্যাঁ, আচ্ছা, মেনলি আমরা দেখেছি কি যে কম্প্যারিজন 4-5 ধরনের থাকে মেনলি। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আমরা অলরেডি শেষ করেছি, ভয়েস চেঞ্জটা শেষ করেছি, অ্যাকর্ডিং টু স্ট্রাকচারটা শেষ করেছি। এখন হচ্ছে আমাদের সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং, এই অনুসারে আমাদের আলোচনার বিষয়। হ্যাঁ, তাহলে এখন আমরা আসি অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার বলো তো? 5 প্রকার। 5 5 প্রকার। তো প্রকার। এই 5 প্রকারের মধ্যে আমাদের যে বাকি যে 4 প্রকার আছে সেই 4 প্রকারের সাথে অ্যাসার্টিভের মেনলি খেলা হয়, যেটা হচ্ছে ম্যাচ বলি না আমরা, যেমন একটা টুর্নামেন্টে ম্যাচ হয় না, টিম এর সাথে টিম বি, টিম এর সাথে টিম সি, টিম এম এর সাথে, এরকম করবে এক একটা টিমের সাথে এক একটা খেলা হয়, তেমনি এই অ্যাসার্টিভকে কেন্দ্র করে বাকিগুলোর সাথে একটা খেলা হবে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু অপটেটিভ, অপটেটিভ টু অ্যাসার্টিভ, বা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ, বা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। এইরকমভাবে তোমরা এসএসসি লেভেলে বা এসএসসি লেভেলে শিখে আসছো, তাই না? তবে জি তোমরা মনে হয় ফাঁকের মধ্যে পড়ে গেছো এই করোনার জন্য, ট্রান্সলেশনটা মনে হয় তোমাদের সময় ছিল না নাকি? স্যার এসএসসি, ছিল, আমাদের তো স্যার 8 থেকেই ছিল, মূলত 6 থেকেই ছিল, অত বেশি ছিল না, 8 থেকেই ছিল স্যার, হ্যাঁ, আমরা কিন্তু পড়ছি। এসএসসি বা এসএসসি বাদ গেছিল না তোমাদের? বাদ গেলেও স্যার আমরা পড়ছিলাম আচ্ছা, পড়লে এটা। তো ভালো, মানে অনেকে এটা বাদ দিয়েছে বিধায় অনেকের কাছে মনে হয় যে স্যার আমরা তো পড়ি না, এরকম বলে আর কি। আর যদি পড়ে থাকো তাহলে তো অবশ্যই অবশ্যই এটা ভালো জিনিস যে তুমি অন্তত এই জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখছো, কারণ লাগবেই, তুমি বাদ দিলে তো হবে না, জীবনে এটা লাগবে। ক্লাসে বা স্কুলে বাদ দিয়েছে বলে তোমার আর কাজে লাগবে না তা না, তোমার স্কুল কলেজ বাদ দিয়েছে তোমাকে সন্তুষ্ট করার জন্য, জীবনে তুমি ধাক্কা খাবা, সেটা হলো বড় কথা যদি তুমি বাদ দিয়ে থাকো। আচ্ছা, তো যাই হোক, আমাদের পরীক্ষাতে এ পর্যন্ত যেটা এসেছে এই 5টার মধ্যে আসেনি, মেনলি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এই দুটাই মেনলি পরীক্ষাতে দেখা গেছে। ঠিক আছে, তাহলে এই দুটাই আমরা মেনলি শিখবো, কারণ ইম্পারেটিভ আর অপটেটিভের এটা খুব একটা দরকার নেই, এটা খুব একটা দেখা যায় না, বা আসেও নিয়ে পর্যন্ত, কারণ এই দুটার মধ্যেই মেনলি হয়ে থাকে, ইম্পারেটিভ আর অপটেটিভ বানানো ওটা কোনো ট্রান্সফরমেশনের মধ্যে এরকমভাবে পড়ে না, ওই সেন্সটা আনা যায় না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথম যে কাহিনীটা সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ এইটা। এখন বিষয়টা হলো আমরা একটু দেখে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার বলো তো? ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার। 2 প্রকার, তাই তো? কি কি? WS কোশ্চেন, আর ইন্টারোগেটিভ, আর হচ্ছে ইয়েস নো, যেটা ইয়েস নো কোশ্চেন, তাই তো? সাধারণ হ্যাঁ, ডাব্লিউএস কোশ্চেন আর ইয়েস Yes, নো। ইয়েস নো কোশ্চেন। হ্যাঁ, আরেক ধরনের কোশ্চেন আছে, সেটা হয়তো তোমরা এসএসসি লেভেলে বা এ7 8 শিখতে পারো। Embedded question. না, ওটা না, ওটা না। ট্যাগ কোশ্চেন শিখছিলেন না? ট্যাগ কোশ্চেন, জি স্যার, একটা কোশ্চেন ট্যাগ শিখছি। কোশ্চেন শিখছিলেন, তাই না? হ্যাঁ, তো দেখো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা মেইনলি বলছি কি, দেখো ইয়েস নো কোশ্চেন, তারপরে হচ্ছে আমরা ডাব্লিউএস কোশ্চেন, আর এখানে ট্যাগ কোশ্চেনটা দেখাই নাই, শুধু ওই দুটার ভিতরে যদি ট্রান্সলেশন হয়ে থাকে সেগুলো। তাহলে আমরা শুধু এই দুটার ভিতরে আগে দেখব। এখন আমাদের প্রধান কাজ হলো, আমরা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় ভয়েস করতে গিয়ে মনে শিখছি না জি ভয়েস স্যার। চেঞ্জের সময়, যে ইয়েস নো কোশ্চেন কিভাবে গঠন করতে হয় আর ডাব্লিউএস কোশ্চেন কিভাবে গঠন করতে হয়। ইয়েস নো কোশ্চেন গঠন করার জন্য খুবই সিম্পল নিয়ম নাকি,
খুবই সিম্পল নিয়মটা কি, যে সাবজেক্টের পরে যে সাহায্যকারী ভার্বটা থাকবে সেটা কোথায় যাবে? সাবজেক্টের আগে 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 চলে যাবে। আসবে। আরেকটা কথা ছিল কি, প্রদত্ত সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় অ্যাফার্মেটিভ তো ওটা থাকলে নেগেটিভ করতে নেগেটিভ, হবে, নেগেটিভ থাকলে নেগেটিভ অ্যাফার্মেটিভ। হলে অ্যাফার্মেটিভ করতে হবে। এই হচ্ছে সিম্পল একটা হিসাব, এবং এটা তোমাদের জানা, জাস্ট একটু আলোচনা করে দিতে হবে। দেখো যে প্রদত্ত সেন্টেন্সের অক্সিলারি ভার্বকে, তাহলে স্টেপ 1 এ হচ্ছে কি, যে সেন্টেন্সের যে সাহায্যকারী ভার্বটা ছিল সেটা আমরা আগে বসায় দিব। কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন কি করতে হবে? প্রিন্সিপাল ভার্ব থাকলে হ্যাঁ। সেখানে ওই প্রিন্সিপাল ভার্ব অনুযায়ী একটা বি ভার্ব অনুসারে আনতে হবে, না, বি ভার্ব না, ডু বা ভার্ব নিয়ে আসতে হবে, তাই তো? ডু প্যাসিভের ভার্ব জন্য বি আনতে ভার্ব, হবে। হ্যাঁ, হ্যাঁ, আর ডু ভার্ব ইন্টারোগেটিভের আনতে জন্য ডু হবে। ভার্ব। তাই বলছে যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে তবে প্রদত্ত সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্বের টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ, ডিড ধরে নিতে হবে। আর একটা কথা হচ্ছে কি, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে তাকে নেগেটিভ সেন্টেন্সে করতে হবে, অর্থাৎ ভাইস ভার্সা, মানে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ। তারপর স্টেপ 2 তে হচ্ছে কি, সেন্টেন্সের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা বসায় দিব। স্টেপ 3 হচ্ছে কি, এই একটা প্রথম যে অক্সিলারি ভার্ব থাকবে সেটাকে তো তুমি সাবজেক্টের আগে দিচ্ছ, তারপরে যতগুলো সাহায্যকারী ভার্ব থাকবে এবং প্রিন্সিপাল ভার্ব থাকবে সেগুলোকে আমি বসিয়ে দিব, তাই না? তবে যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে তুমি যখন ডু, ডাজ, ডিড সাবজেক্টের আগে বসাচ্ছ তখন এই যে প্রিন্সিপাল ভার্বের কি ফর্ম হয়ে যাবে? Present from. Base প্রেজেন্ট form ফর্ম বলা হবে। যাবে না, বেস Base ফর্ম form। বলতে হবে, ঠিক আছে? তখন হয়ে যাবে কি, প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসাতে হবে, ঠিক Base আছে? form। হ্যাঁ, দেখো এখানে বলা হচ্ছে। তবে আর এই কথাটা আরেকবার বলেন তো, আচ্ছা বেস ফর্ম। আচ্ছা আমি একটু দেখাই দিই, এখানে একটু খেয়াল করো, উদাহরণ সহ দেখাই যে হি কেম হেয়ার ইয়েস্টারডে, সে এখানে এসেছিল, তাই না? এখন তুমি ইয়েস নো কোশ্চেন করার সময় একটা সাহায্যকারী ভার্ব নিবা, তাহলে সাহায্যকারী ভার্বটা তো এখানে নাই, এখানে আছে কেম, তাহলে তুমি এখন কি করবা? ডিড নিব। ডিড আনবা, তাহলে ডিড আনবা, এবং যেহেতু Did আনতে হবে। অ্যাফার্মেটিভ তাই আমি নেগেটিভ করে দিলাম, তারপর কি সাবজেক্ট হবে। এখন এই He come এই কেমটার আমি কি করব? Come. কাম করতে হবে, কাম হবে। এটা কিন্তু বেস ফর্ম, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম না, ঠিক আছে? তো এটা হচ্ছে কি বেস ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ বেস বলা হয়, ফর্ম। ঠিক আছে? তো এটা কখনোই বলবো না প্রেজেন্ট ফর্ম, যদিও প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম দেখতে একই রকম, কিন্তু খেয়াল করতে হবে ডু ভার্বের পর যে ভার্বটা বসে সেটা সবসময় বেস ফর্মে হয়, ঠিক আছে? তো তারপরে কি, ডিডন্ট হি কেম হেয়ার ইয়েস্টারডে। নোট অফ ইন্টারোগেশন। হ্যাঁ, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, তা নাহলে ভুল যাবে। তো এটা হচ্ছে কি বললাম, ডু, ডাজ, ডিড কে তুমি যদি সাহায্যকারী ভার্ব হিসেবে ধরে থাকো তাহলে অবশ্যই কি করতে হবে, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্ট আগে বসার কারণে পরবর্তী ভার্বের বেস ফর্ম করতে হবে, তাই তো? এবং তারপর থেকে যা আছে তাই বসাই দিব। যে স্টেপ 4 এ কি হবে, প্রদত্ত সেন্টেন্সের অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব থাকলে সেগুলো বসাবো এবং সেন্টেন্সের শেষে একটি ইন্টারোগেশন মার্ক দিতে হবে। তাহলে স্টেপ কয়টা? 1 2 পাঁচটা। 3 4 5, এই 5টা খেয়াল করতে হবে। কিন্তু একটা সাহায্যকারী, একটা ভার্ব আছে যার সাহায্যকারী ভার্ব আলাদা করে ম্যানেজ করা যায় না, সেটা কি বলতো? লিঙ্কিং ভার্ব, না? মানে বি ভার্ব, জি। লিঙ্কিং ভার্ব বলবো না, ঠিক বি ভার্ব, কারণ বিকামও তো একটা লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, এই বি ভার্বের যদি বি ভার্ব সিঙ্গেল থাকে তাহলে কিন্তু তার কোনো অক্সিলারি ভার্ব আমরা নিতে পারি না। তার মানে এই অক্সিলারি ভার্ব এই প্রিন্সিপাল ভার্ব হিসেবে আমাকে ম্যানেজ করতে হবে, তাই না? তাহলে একে যখন আমি সাবজেক্টের আগে নিয়ে যাব তখন কি এখানে আর কিছু বসানো থাকবে? না। থাকবে না, তার মানে এই জায়গাটা ফাঁকাই থাকবে। তার জন্য এখানে একটা কথা বলেছে, দেখো বি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে বসলে তাকে এখানেই বসাতে হবে, তার মানে তাকে টেনে নিয়ে এসে এখানে বসাতে হবে, ঠিক আছে? তো তার ক্ষেত্রে আর কিছু করার নেই। আরেকটা বলা হচ্ছে হ্যাভ ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসলে তাকে দুইভাবে ব্যবহার করা যায়, হয় হ্যাভকেই তুমি সাবজেক্টের আগে বসাও, অথবা তুমি ডু, ডাজ, ডিড বসাও এবং হ্যাভকে কোথায় বসাও? মেইন ভার্বের জায়গাতে বসাই দাও, ঠিক আছে? তো তো এইভাবে মেইনলি আমরা কি করতে পারি, সাহায্যকারী ভার্বগুলোকে আনতে পারি। তাহলে এইখানে যে সেন্টেন্সগুলো আমি দিয়েছি প্রত্যেকটা সেন্টেন্সকে যদি আমি চেঞ্জ করি তাহলে প্রত্যেকটা নিয়মের একটা ব্যাপার কিন্তু এইগুলোর ভিতরে আছে। তাহলে এই যে কথাগুলো আমি বলেছি প্রত্যেকটার কথার একটা করে উদাহরণ পাওয়া যাবে। দেখো সবাই আমরা এইগুলোকে একটু আমার সাথে চেঞ্জ করো, ঠিক আছে? প্রথমে এইটাকে করব আমি, তাহলে কি হবে বলো? Hasn't Madan collect the money from the student note of integration? একটা নিয়ম এটা, আবার দাঁড়াও, আর এটা শেষ করে দিয়ে নিই। করা যাবে। একটু শেষ করি, তাহলে সবাই আমরা একটু ধীরে সুস্থে যাই। এখন বলো এটা কি সবাই বুঝতে পেরেছি? মানে বুঝতে পেরেছো না সেটা বলবা। এখানে জি, আমি স্যার। কি করেছি, সাহায্যকারী ভার্ব যেহেতু আছে, সাহায্যকারী ভার্বটা আমি সাবজেক্টের আগে দিয়েছি এবং সেন্টেন্সটা যেহেতু অ্যাফার্মেটিভ আমি এটাকে নেগেটিভ করে দিয়েছি। আর তোমরা সবসময়
এটাকে কন্ট্রাকশন করে দিবা, কারণ একটা ঝামেলা আছে। ঝামেলা হলো যদি আমি নটটাকে আলাদা করে বসাই, তাহলে নটটা কি সাবজেক্টের আগে বসবে? এটা কি হ্যাজ নট হবে, নাকি নটটা পরে বসবে সাবজেক্টের? হ্যাজ মামুন নট, তাই বুঝবে। দেখো এখানে আমি কিন্তু একটা ভুল করেছিলাম, এখানে হ্যাজটা বসাই দিয়েছিলাম। হ্যাঁ, জি স্যার, এরকম বলতে চাইছি, এখন ওইটা বলাতে এটা বলে এরকমটা হয়ে যাবে, কিন্তু আগেও দিব পরেও দিব। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এই নটটা কি আমি আগে বসাবো না পরে বসাবো? কি হবে? নটটা তো হ্যাজ এর সাথে, আর যদি আলাদা করে বসাতে তো পরে বসাইতে হয়। থাকলে মনে হয় পরে, আর নাউন থাকলে আগে। এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? তো যদি তুমি কন্ট্রাকশন না করো, নটকে যদি সেপারেটলি বসাও, তাহলে নাউন হলে পারে নট কোথায় বসবে? নাউনের পরে। সাবজেক্টের আগে, না সাবজেক্টের আগে, মানে ওই সাহায্যকারী ভার্বের সাথে আলাদা করে বসবে। এই যে মামুন সাবজেক্ট তার আগে। কিন্তু যদি এটা যদি কি হতো, প্রোনাউন প্রোনাউন পরে। হতো, দেখো হ্যাজ হি নট, তখন কি লিখবো আমি? এটা সাবজেক্টের পরে। কি কথাটা কি ক্লিয়ার হয়েছে? তার প্রোনাউন হইলে হ্যাজ এর পরে যদি বসাই নট, তাইলে কি হইব? ভুল হবে তো, ওটাকে ভুল ধরা হবে। ঠিক আছে, তো হবে না কেন? তোমার মিনিং ঠিক থাকবে, সবই ঠিক থাকবে, কিন্তু গ্রামাটিক্যালি এটা মিস্টেক। এর জন্য অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু গ্রামাটিক্যাল একটা মিস্টেক ধরা হবে। বুঝতে পারছো? এই প্রোনাউন হইলেই এটা পরে দিতে হইব পরে নট। বসে দেবা। প্রোনাউন হলে, সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নটটাকে আমি সাবজেক্টের পরে দিব, আর যদি নাউন হয় তাহলে সাবজেক্টের আগে দিব। আর যদি কন্ট্রাকশন করো তাহলে তো আর নাউন প্রোনাউন নিয়ে ভাবার কিছু নাই, একসাথে দিয়ে দিচ্ছ। ঠিক আছে, তাহলে কোনটা ইজি হবে বলো তো? কোনটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে? যেটা ওইটা। কিন্তু দয়া করে এটাকেও খেয়াল রেখো, কারণ অনেক সময় এটা লেগেই যায় বিভিন্ন চাকরির পরীক্ষা টরীক্ষা, যে কোন সেন্টেন্সটি কারেক্ট। ঠিক আছে, তো কোন সেন্টেন্সটি কারেক্ট এরকম যদি ধরা হয়, তাহলে হ্যাজের হি এর আগে নট আর হি এর পরে নট, তাহলে কোনটা ভুল হবে বলো? হির আগে নট, আগে যদি নট থাকে ওইটা ভুল। হ্যাঁ, এই জন্য এটা একটু খেয়াল করবা। তাহলে এখানে বেশ কিছু কথা বললাম, কিন্তু জায়গাটা একটু খেয়াল করে রেখো। আচ্ছা, এরপরে আসি। এর যেহেতু কোনো সাহায্যকারী ভার্ব নাই, সেক্ষেত্রে কি করব সবাই আমরা? আচ্ছা, সবাই একটু এক করো, গ্রুপে ইয়াতে লেখো। এই যে আমি দেখি সবাইকে একটু আলাদা আলাদা করে দেখি। এখানে দেখো ইন কল মেসেজ আছে। হ্যাঁ, সবাইকে এটা লিখতে পারো না? এই জায়গায় 3 ডটের মোবাইলে দিয়ে দেখো, এখানে ইন কল মেসেজ একটা অপশন আছে। যদি আমার মেসেজটা এখানে সরাসরি আছে, তা তোমরা ইন কল মেসেজে গিয়ে একটু লিখে দিবা। এরকম একটা মেসেজ অপশন আসবে এইখানে। হ্যাঁ, আমি যেমন লিখি হচ্ছে এই যে এইভাবে করে তোমরা লিখে দিবা। তাহলে তোমরা সবাই লেখো এটার নেগেটিভ, সরি ইন্টারোগেটিভ। কি করো, মানে এটা করলে আমাদের রিয়াসনা কোশ্চেনের সবগুলো নিয়ম চলে আসবে। এখানে যত প্রশ্ন থাকবে সব আমরা এখানে সলভ করে ফেলতে পারবো। The students become happy by learning the lesson. লিখছো সবাই? কেউ না লিখতে পারলে বলবা, স্যার আমি বুঝতে পারতেছি না কিভাবে লিখতে হয়। সবাই লিখতেছো নাকি? আমার কথা কি বোঝা গেছে সবার? আচ্ছা, হ্যাঁ, এই তো একজন লিখেছে, দেখি তোমরা লিখে দাও। তাহলে হাতে কলমে করলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। সবাইকে লিখতে হবে, কিন্তু এখানে যে কয়জন আছে আমি সবাইকে দেখতে চাই যে সবাই লিখছে। অথবা এখানে লিখতে না পারলে খাতায় লেখো, খাতায় লিখে আমি ধরবো যখন যে লেখেনি তাকে বলতে হবে। আচ্ছা, আর সময় দেবো না, অনেকখানি সময় হয়ে গেছে। আশা করি সবাই লিখেছো। আচ্ছা, আসিফা অনন্যা লিখেছে ডিডন্ট দ্য স্টুডেন্টস বিকাম হ্যাপি বাই লার্নিং দ্য লেসন। জান্নাতুল সাফা লিখেছে ডাজন্ট দ্য স্টুডেন্ট বিকাম হ্যাপি বাই লার্নিং দ্য লেসন। এখানে দুইটা ভুল হয়েছে তোমার, নাকি? ভুল হয়েছে কিনা এটা? সাফা কি আছো? জি স্যার। এটা কোন টেন্স প্রথমে বলো তো? বিকেম কোন টেন্স?
became to past, sir. তাহলে তুমি Past indefinite. তাহলে ফার্স্ট তাহলে ইন্ডিপেন্ডেন্ট। তুমি ডাজন্ট ইউজ করেছো যে কি হবে এখানে? স্যার ওইখানে became ছিল আমি খেয়াল করি না, আমি become দেখছি। ও আচ্ছা, আবার এখানে তুমি স্টুডেন্টের এসটা বাদ দিয়েছো কেন? বুঝলাম ওটা ভুল হয়েছে, কিন্তু স্টুডেন্টের তো আমি এখানে প্লুরাল ফর্ম দিয়েছি, দিয়ে নাই? এই যে প্লুরাল স্যার ফর্ম, ফোন দিছি। হ্যাঁ একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, দ্রুত লেখার কোনো দরকার নেই, বুদ্ধির প্রতিযোগিতায় ধীরে স্থিরে কাজ করতে হয়। হ্যাঁ, তাই বলছি দেখো, তাহলে ডাজন্ট দ্য স্টুডেন্ট বিকাম হ্যাপি বাই লার্নিং দ্য লেসন, কিন্তু ভুল হয়েছে তোমারটা, ঠিক করে নিবা। ডিডন্ট দ্য স্টুডেন্টস বিকাম হ্যাপি বাই লার্নিং দ্য লেসন, কার এটা? আদ্রিসা খান। ভুল হলো না ঠিক হলো? আর কোশ্চেন মার্ক দেওয়া হয় নাই। তাহলে এটাও তো একটা স্টেপ, তার মানে এটা মিস্টেক। হ্যাঁ, জি স্যার, এই জন্য হাতে কলমে খেয়াল লেখাচ্ছি। করিনি আসলে। আচ্ছা, ডিডন্ট দ্য স্টুডেন্টস বিকাম হ্যাপি বাই লার্নিং দ্য লেসন, সায়েদা ঠিক আছে। ফাতেমা ইয়াসমিন, ডিডন্ট দ্য স্টুডেন্টস বিকাম হ্যাপি বাই লার্নিং দ্য, এই দেখো প্রশ্নবোধক চিহ্ন দেয়নি, যারা যারা প্রশ্নবোধক চিহ্ন দেয়নি সব ভুল কিন্তু। হ্যাঁ, আমি তো বলেছি ওটা একটা স্টেপ। ডিডন্ট দ্য স্টুডেন্টস বিকাম হ্যাপি বাই লার্নিং দ্য লেসন, আয়েশা, তাও প্রশ্নবোধক চিহ্ন দেয়নি, আয়েশা বিনতে জাহাঙ্গীর। তারপরে ইতিকাজি, ডিডন্ট দ্য স্টুডেন্টস বিকাম হ্যাপি বাই লার্নিং, তোমার আবার দি বাদ গেল কেন? লেসনের আগে একটা দি আছে না? হ্যাঁ আছে, জি স্যার। তাহলে সেটা বাদ গেল কেন? ইতিকাজি, তারপরে রিফা সানজিদা, দি বাদ দিয়েছো। বিকাম হ্যাপি বাই লার্নিং লেসন দিয়েছো। রীতিমণি, ডিডন্ট দ্য স্টুডেন্টস বিকাম হ্যাপি বাই লার্নিং দ্য লেসন, প্রশ্নবোধক চিহ্ন দেয়নি। ডিডন্ট দ্য স্টুডেন্টস বিকাম হ্যাপি বাই লার্নিং দ্য লেসন, ডিডন্ট দ্য স্টুডেন্টস বিকাম হ্যাপি বাই লার্নিং দ্য লেসন ইজ ইশরাত স্নেহা ঠিক আছে। মন্তি মদক, ডিডন্ট দ্য স্টুডেন্টের এস বাদ গেছে, বিকাম হ্যাপি লার্নিং দ্য লেসন। সাদিকা সুলতানা, ডিডন্ট দ্য স্টুডেন্টস বিকাম হ্যাপি বাই লার্নিং দ্য লেসন। জান্নাতুল মামা, ডিডন্টের এখানে তুমি কি দিয়েছো? এটা কি কমা হবে নাকি অ্যাপোস্ট্রফি হবে, বলো তো কোনটা হবে? অ্যাপোস্ট্রফি হবে স্যার, ভুলে হয়ে গেছি। আচ্ছা, তুমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দাওনি। তারপর হচ্ছে শরীফ, ডিডন্ট দ্য স্টুডেন্টস বিকাম হ্যাপি বাই লার্নিং, দি বাদ গেছে তোমার। নাসরিন আক্তার, ডিডন্ট দ্য স্টুডেন্টস বিকাম হ্যাপি বাই লার্নিং দ্য লেসন। ফারজানা রিমা, ডিডন্ট দ্য স্টুডেন্ট বিকাম, এটা ঠিক আছে। জান্নাত ইসলাম ঠিক আছে। নিশাত ইয়াসমিন, নিশা ঠিক আছে। তো আশা করি কয়েকটা পড়েছি বিধায় কার কোনটা ভুল হয়েছে নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো। তাহলে প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে তোমার এই যে দেখো, খাদিজা সুলতানা শিলা, ডিডন্ট দ্য স্টুডেন্ট বিকেম হ্যাপি বাই লার্নিং দ্য লেসন, এখনই বললাম বিকেম হবে না বেস ফর্ম হবে এটার? হ্যাঁ বেস ফর্ম, তুমি কিন্তু বিকেমই দিয়েছো, তার মানে এটা ভুল। হ্যাঁ, তাড়াহুড়ো করা। স্যার, হ্যাঁ বলো। স্যার আমি ওইখানে লিখতে পারিনি, আমি খাতায় লিখছি, শুধু স্টুডেন্টের এস দিছিলাম না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কার কোথায় ভুলটা হয়েছে। ওকে, তো ঠিক আছে, একটু কেয়ারফুল হতে হবে। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, মিলিয়ে নাও। তাহলে কি লিখবো? ডিডন্ট দ্য Students become হ্যাপি happy by learning lesson. লেসন, তাই তো, দিয়ে ফুল স্টপ, তাই না? না স্যার, প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। এই আর যদি আমি ডিডের সাথে নটটাকে আলাদা করে দিতাম তাহলে কোথায় বসাতাম? স্টুডেন্টসের পরে, স্টুডেন্টসের পর। পরে পরে আগে আগে দেখো, স্যার আগে প্রোনাউন তো না, এটা তো নাউন। নাউনের আগে একটু খেয়াল করে রাখো। হ্যাঁ, এই উদাহরণটা খেয়াল করে রাখবা। হ্যাঁ, মামুন আর হি, যে মামুনের আগে হি এর পরে, হ্যাঁ, নামের আগে প্রোনাউনের পরে, প্রোনাউনের পরে, হ্যাঁ প্রোনাউনের পরে, পি দিয়ে পরে, ভেবে নিবা। হ্যাঁ, পি দিয়ে পরে মানে প্রোনাউন পরে, নাউন আগে। তেমনি নাউন প্রোনাউন কোনটা আগে আসে? আগে নাউন আসে না আগে প্রোনাউন আসে? নাউন আসে। তার মানে নাউন মানেই নট আগে, প্রোনাউন মানেই নট পরে। যদি কখনো ভুলে যাও, মানে কনফিউজড হয়ে যাও যে কোথায় আমি মিস করতেছি, তখন বলবা যেটা নাউন, তাহলে নাউন তো আগে আসে মানে পার্টসপিসের লিস্টে, তাহলে নিশ্চয়ই নাউন হলে তাহলে আগেই বসাবো। আর প্রোনাউন পরে আসে, তার মানে পরে বসাবো। ঠিক আছে? হ্যাঁ, এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবা। এবার আসি পরেরটা, এটা সবাই আবার করো দেখি। হ্যাঁ, সবাই লেখো। স্যার এই সেন্টেন্সটা একটু লিখে দেন, এটা স্যার সরাসরি আসে না। কোনটা কোনটা? মানে স্যার ওইখানে তো এটা দেখা যায় না। এটা দেখতে পাচ্ছ? দেখা যায় না তো, এই জন্য দুই একটা স্যার ওয়ার্ড থেকে যায়। মানে স্যার ওই যে ইন কল মেসেজের ওইখানে। ও মানে দেখ, আমি বুঝলাম না এখানে তোমাদের কি হয়েছে।
স্যার আমরা ইনকল মেসেজে লিখতে গেলে আর ওই সেন্টেন্সটা দেখা যায় না, সেটা বলছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে একটু দেখে নাও, পড়ে নাও, একটু বুঝে নাও যে সেন্টেন্সটা আসলে কি, একটু ধরে নাও, ঠিক আছে? আগে সেন্টেন্সটা দেখে নাও, দিয়ে করে নাও। এক থেকে 1.5 মিনিট টাইম, কিন্তু বেশি দেওয়া যাবে না। দেখি এটা কে কে ভুল করে, হুম, ঠিক করে না ভুল করে। হয়েছে সবার? জি স্যার। জি স্যার, আমি খাতায় করছি। আচ্ছা, মোটামুটি এবার সবাই ঠিক করেছো। হ্যাঁ, রহমান, রহমান নামে কে আছো? জি স্যার। হ্যাঁ, এটা কি কান্ট হবে, নেগেটিভ হবে? না স্যার, নেগেটিভ অ্যাফার্মেটিভ হবে। অ্যাফার্মেটিভ করতে হবে না? স্যার নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। হুম, তুমি তো নেগেটিভই করে রাখছো, আবার কান্টের সংক্ষিপ্ত রূপ করেছো। সংক্ষিপ্ত রূপ এখানে ব্যবহার করা যাবে না। হুম, আর নটই তো থাকবে না, তাই না? নটই থাকবে না আর কি। হ্যাঁ, এই ভুলটাই আমি দেখতে চেয়েছিলাম। আবার আশরাফুলও একই কাজ করেছো, আশরাফুল আলম নায়েম, তুমিও কিন্তু নেগেটিভটা রেখেছো। হ্যাঁ, কিন্তু নেগেটিভ কি থাকবে? না স্যার। হ্যাঁ, না থাকবে না। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে কি দিব? ক্যান উই গিভ দেম দ্য অপরচুনিটিস। অপরচুনিটি। ওকে, ইস। এরপর এটা করে ফেলো। মোবাইল ফোন ইজ দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। মানে এক একটা জায়গায় কিন্তু এক একটা সূত্র দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্স করলে পারে সবগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। স্যার দিয়েছি, দেখেন। আচ্ছা, সবাই একটু দিয়ে ফেলো, একটু সময় নিই, তারপর চেক করতেছি। দেখো, আমি শুধু বুঝিয়ে গেলে কিন্তু তোমরা এটা ঠিক করতে না, ভুল করেছো, ঠিক হয়ে যাবে। স্যার আমি খাতায় লিখছি। আচ্ছা, সমস্যা নেই, আমি পরে জিজ্ঞাসা করতেছি যারা খাতা লিখছো, বা মিলে গেলেই আর কোনো টেনশন নাই।
লেখা শেষ স্যার। আচ্ছা দেখি, জিনিসটা কি ছিল? মোবাইল ফোন ইজ দ্য ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। মডার্ন সায়েন্স। আচ্ছা বলো তো, এখানে মোবাইলের যে এমটা সেটা কি বড় হাতের হবে না ছোট হাতের হবে? বড় হাতের হবে। বড় হাতের হবে। তাই? এটা কি প্রপার নাউন? ছোট হাতের হবে। হুম, না, প্রপার তো না। এটা অ্যাডজেক্টিভ তাই না? অতএব এখানে স্মল করে ফেলতে হবে কিন্তু, হ্যাঁ? আশরাফুল আবার একটা দি যোগ করে ফেলেছে। মোবাইল ফোনের আগে দিয়ে ইউজ করেছি আমি? না স্যার। না স্যার। হুম স্যার অ্যাডজেক্টিভ কিভাবে হয় মোবাইল ফোন? নাউন অ্যাডজেক্টিভ শিখছিলা, মডিফায়ার পড়ছিলা এইচএসসি লেভেলে? আর মোবাইল কি? মোবাইল মানে কি বলো তো? মুঠোফোন। না, মোবাইল মানে কি? মুঠোফোন না। দূর আলাপন। না, মোবাইল মানে হচ্ছে যেটা নিয়ে চলাচল করা যায়। মোবাইল লাইব্রেরি, মোবাইল হসপিটাল, মোবাইল ফোন, যে ফোনটা তারবিহীন, যেটা তুমি যেখানে সেখানে খুশি নিয়ে বেড়াতে পারবা। অতএব এক্ষেত্রে মোবাইল হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? মোবাইল হসপিটাল চিনো? মোবাইল ভ্রাম্যমাণ। ভ্রাম্যমান, ইয়েস। মোবাইল কোর্ট চিনো? মোবাইল কোর্ট যে কোর্টকে ঘুরিয়ে নিয়ে বেড়ানো জি যায়, স্যার। যেখানে ভ্রাম্যমাণ সেখানে নিয়ে আদালত। যাওয়া যায়। হ্যাঁ, ভ্রাম্যমান আদালত। এই হচ্ছে ভ্রাম্যমান মোবাইল। মানে তুমি আগে ফোন ছিল তার সহ, এই জন্য বাড়ির থেকে বাইরে নেওয়া যেত না, আর এই ফোনটাকে বাইরে নেওয়া যায়, এই জন্য মোবাইল ফোন বলা হয়। ঠিক আছে? যদিও মোবাইলকে নাউন হিসাবে আবার এই সেলফোন বলা হতে মোবাইল অর্থে ব্যবহার করা যায়, কিন্তু মোবাইল হচ্ছে আসলে একটা অ্যাডজেক্টিভ। এটা নাউন হিসাবে চলে এসেছে, বুঝতে পারছো এখন? মোবাইল কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। জি স্যার। হুম, জি স্যার। আচ্ছা তাহলে সবারই ঠিক আছে মোটামুটি, শুধু ওই কয়েকটা শব্দ অ্যাড হয়েছে বা বাদ গেছে, তাছাড়া সবাই ঠিক লিখেছো। ওকে, ভেরি গুড। লাস্টে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের আবার সবাইকে করতে হবে, দেখি এইটাকে কয়জন ঠিক করে। হ্যাঁ, দে হ্যাড আ গুড চান্স টু ম্যানেজ দ্য সিচুয়েশন, লিখে ফেলো সবাই। এগুলো কিন্তু এক একটা এক মার্ক, ঠিক আছে? অতএব একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। হয়েছে সবার? জি স্যার। এটাতে একটু মিস্টেক করে ফেলেছে সবাই, অনেকেই মিস্টেক করেছো, অনেকেই মিস্টেক করেছো। হ্যাঁ, যে ভুলটা ভাবছিলাম সেটাই করেছো। তোমরা যখন ডিডেন্ট ইউজ করেছো তখন হ্যাডের কি পাস্ট ফর্মই বসবে না বেস ফর্ম হবে? বেস ফর্ম। তাহলে সবাই হ্যাড বসিয়েছো, অনেকেই, অধিকাংশ হ্যাড বসিয়েছো। হ্যাঁ, ডিড তো করেছোই, হ্যাড আছে বলেই তো ডিড করেছো। তাহলে ওখানে হ্যাড হবে না হ্যাভ হবে?
হ্যাডের বেস ফর্ম কি? হ্যাভ হ্যাভ হ্যাভ, তাহলে হ্যাভ হ্যাভ হবে, কিন্তু তোমরা হ্যাড করেছো কেন? দেখো ডিডেন্ট দে হ্যাড এটা ভুল হয়েছে, ডিডেন্ট দে হ্যাভ এটা ঠিক হয়েছে, সায়েদা ঠিক করেছে, খাদিজা ডিডেন্ট দে হ্যাড লিখেছো, শিলা, রহমান ঠিক করেছো, শরীফ ভুল করেছো, হ্যাড করেছো দেখো এই জায়গাটায়, হ্যাঁ। আবার রীতিমণি তো দের ক্যাপিটালাইজেশন করেছো, হ্যাঁ টিটা। আবার এখানে তুমি হ্যাড করেছো সাবজেক্টের ভার্ব হিসেবে, আবার তুমি হ্যাভ বসিয়েছো। তুমি তুমি যদি হ্যাডটাকেই সাবজেক্টের আগে নিয়ে আসবা তাহলে আবার হ্যাভ থাকবে রীতি? হুম, জি স্যার। হ্যাঁ, থাকবে, হ্যাভ থাকবে? যদি হ্যাডটাকে আমি নিয়ে চলে আসি, হ্যাডও নিয়ে আসলে না সাবজেক্টের স্যার, আগে আবার হ্যাভ থাকবে? ওখান থেকে কিছুই থাকবে না। না। হ্যাঁ, আচ্ছা, যারা হ্যাড করেছো তাদেরটা ভুল হয়েছে। হ্যাড দে নট আ গুড চান্স টু ম্যানেজ দ্য সিচুয়েশন, ডিডন্ট দে হ্যাভ, ডিডন্ট। এখন মোটামুটি আমরা ধরে নিব যে আধুনিক ইংলিশে ওই ডিড বা ডাজ দিয়েই মেনলি ব্যবহার করা। ইসরাত, স্নেহা একই ভুল করেছো, হ্যাডটাকেও বসিয়েছো আবার পরে হ্যাভও বসিয়েছো। আচ্ছা, এই জায়গাতে মেনলি মিস্টেকটা হয়েছে তোমাদের। হ্যাঁ, এইখানে কি করবা যে হ্যাডকে যদি আমরা প্রিন্সিপাল ভার্ব ধরি, হ্যাডকে প্রিন্সিপাল ভার্ব না অক্সিলারি ভার্ব বলো তো? প্রিন্সিপাল ভার্ব এখানে। এখানে কিন্তু হ্যাড প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, হয় এটা করব আর নাই কি করব, ডিডন্ট দে হ্যাভ এটা করব, ঠিক আছে। আমরা হ্যাডটা সাবজেক্ট আগে দিয়ে করব না, কারণ আধুনিক ইংলিশ এটার খুব একটা প্রচলন নেই বা এটা এখন ব্যবহার করে না, ওল্ড ইংলিশে কিছুটা আছে। তো আমরা সবসময় হ্যাভ যদি মূল ভার্ব হিসাবে থাকে তো এইভাবে আমরা মেইনলি কাজটা করব, মনে থাকবে? আচ্ছা, যদি আরেকটা সেন্টেন্স দিই, আমি মনে করি এটা দিলাম যে হি হ্যাজ নট, একটু মিউট রাখো, মিউট রাখো। আচ্ছা, একটু মিউট রাখো, তোমরা তো বুঝতে পারছো যে তোমাদের আশেপাশে সাউন্ড হচ্ছে, সেটা এখানে চলে আসছে কিন্তু। হ্যাঁ, খাদিজা একটু মিউট রাখতে হবে। হ্যাঁ, দেখো এটা একটা, আর বললাম হি হ্যাজ মাস মানি, এই দুটা একটু তোমরা মনে মনে করো, আমি আর ওখানে লিখতে দিচ্ছি না যাতে দ্রুত হয়ে যায়। 30 সেকেন্ড টাইম, যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক কি হবে, আর হি হ্যাজ মাস মানি কি হবে। সবাই মনে মনে উত্তরটা রেডি করে ফেলো। আচ্ছা, মনে করি উত্তরটা রেডি। আচ্ছা, এখনই কেটে যেতে পারে। আচ্ছা, জেনিফা নাইহাল সম্ভবত। জি স্যার। বলো প্রথমটা কি লিখবো আমি? হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক? সবাই কি ঠিক উত্তর দিয়েছে? না না স্যার, কেন? থেকে ডু হইব না, ডু হবে না স্যার। না স্যার ঠিকই আছে। আমি বলেছিলাম হ্যাজ, কেটে গেছে। সবাই রেডি হচ্ছে তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, নুসরাত জাহান আছো? নুসরাত জাহান। জি স্যার। আচ্ছা, বলো প্রথমটা কি লিখবো? হ্যাড হি নট ডান দি ওয়ার্ক। ঠিক আছে এটা? সবাই বলো তো ঠিক আছে? জি স্যার। জি স্যার। ভুল করেনি তো? না স্যার। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড হয়েছে। এরপর মুক্তা আছে, মুক্তা, মুক্তা আক্তার। মুক্তা আক্তারকে পেলাম না। তারপর হচ্ছে মেহজাবিন, মেহজাবিন আছে নাকি? আর লিভ নিয়ে নিল শর্ট করে। সাদিকা সুলতানা, বলো সাদিকা সুলতানা। এটা কি করব? সাদিকা সুলতানা আছে?
এই হচ্ছে অনলাইনের একটা সমস্যা, থাকলেও যদি চুপ করে থাকে আমি কিছু বুঝবো না, যেমন হয় নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ আচ্ছা, কে বলতে চাও হাত তোলো, সময় নষ্ট করবো না। আচ্ছা জোসনা আক্তার বলো, যেহেতু হ্যাঁ জোসনা আক্তার বলো। হ্যাঁ বলো। Did he have much money? Did he Have. has Oh, has. Did he have much money? much money? কোথায় কোথায় মিস্টেক হলো বলো তো সবাই। Sir, not Sir, money. not Did not Shiny. has দিছে। এটা তো নট দিতে হবে নাকি? Didn't he have তারপরে এখানে কি হ্যাড এর বেস ফর্ম কি? হ্যাড এর বেস Have. have একটু খেয়াল করো তো, এগুলো তোমরা হয়তো জানো না, খেয়াল করো। হ্যাভ হচ্ছে বেস Have, ফর্ম have, বেয়ার had. ইনফিনিটিভ, হ্যাভ এবং হ্যাজ হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? আর পাস্ট ফর্ম কি? হ্যাড। পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাড। তাহলে বেস ফর্ম হয় একটাই, সেটা হলো হ্যাভ। প্রেজেন্ট ফর্ম হয় দুইটা, হ্যাভ অথবা হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ আর বাকি সবার সাথে হ্যাভ। আর পাস্ট টেন্স হলে পারে হ্যাড, পাস্ট পার্টিসিপল হলে পারেও হ্যাড, ঠিক আছে? তো এখন বলো তো এই জায়গাতে কি করব আমি, যে আই হ্যাভ সাম প্রবলেমস, এখানে হ্যাভটা কি প্রেজেন্ট ফর্ম না বেস ফর্ম? বেস ফর্ম। কিভাবে বেস ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম। না, প্রেজেন্ট ফর্ম হচ্ছে সাবস্টিটিউট ফর। বেস ফর্ম হতে হলে নিশ্চয়ই হয় সে ইনফিনিটিভ হবে, টু থাকবে, আর না হয় তার পূর্বে কোনো মোডাল ভার্ব থাকবে, না হয় কোনো ডু ভার্ব থাকবে, ঠিক আছে? তো যেমন কি আই ক্যান হ্যাভ সাম ফুড, এইখানে হ্যাভটা কি বলো? এইখানে বেস ফর্ম। হ্যাঁ এইটা বেস ফর্ম, কারণ তার পূর্বে একটা মোডাল ভার্ব আছে, তাই না? আর এই হ্যাভের ক্ষেত্রে কি কোনো মোডাল ভার্ব, কোনো ইনফিনিটিভ কিছু আছে? না। না, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এইখানে এটা হচ্ছে বেস ফর্ম, বুঝতে পারছো? একইভাবে যদি আমি বলি হি হ্যাজ, তো সবসময় প্রেজেন্ট ফর্ম নাকি? হ্যাজ অলওয়েজ প্রেজেন্ট ফর্ম। কিন্তু যখন আমি হ্যাড ইউজ করব তখন আমি বুঝবো কি, কারণ দেখো বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম দুটো দেখতে একই, একইভাবে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দেখতে একই। এখন আমি যদি বলি আই হ্যাড সাম প্রবলেমস, এইখানে কি হ্যাডটা কোন টেন্স, পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট টেন্স? পাস্ট Tense. আর যদি আমি বলি আই হ্যাভ হ্যাড সাম প্রবলেমস, তখন কি লিখবো? হ্যাডটা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? এই জায়গাগুলো একটু খেয়াল করবা যে আমি বুঝতেছি কিনা বিষয়গুলো। হ্যাঁ, মানে ইংরেজি পড়তে সেই বেসিক ধারণাগুলো ক্লিয়ার না হলে ও দেখা যাচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো অহরহ হয়ে যাবে, রেজাল্টও খারাপ হয়ে যাবে এইটা। আচ্ছা এবার স্যার হ্যাঁ বলো। স্যার ওইখানে ডিড না হয়ে ডাজেন্ট হইবে না? ডাজেন্ট হি নট ডাজ কোন জায়গায় মানে ওইখানে যে ডিডন্ট হি হ্যাভ মাস, মানে এখানে হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পাস্ট টেন্সে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার খাটে? হ্যাডটা কোন টেন্স? স্যার হ্যাডটা তো পাস্ট পাস্ট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কোন টেন্স ইউজ করি আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু হ্যাড আছে এখানে। হ্যাড থাকলে তো তোমার আর ডাজ করার দরকার নেই, হ্যাডই তো বলে দিচ্ছে আমার দরকার হচ্ছে ডিড। হ্যাড তোই বলতেছে ডিড দরকার, ডাজ দরকার আছে আমার। যদি হ্যাজ থাকতো তখন আমি ডাজ নিয়ে আসতাম। হি থার্ড পারসন হলে পারে কি আর যায় আসে যদি পাস্ট টেন্স হয়? বলো, পাস্ট টেন্সের সাথে হ্যাডের এই হ্যাভ হ্যাজের কোনো সম্পর্ক আছে? যে হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাড সবসময় সব টেন্সের সাথে একই, ঠিক আছে? এই ডিডও সব সাবজেক্ট সব প্রোনাউনের সাথে একই, শুধু প্রেজেন্ট টেন্সে হলে তখন আমাকে ভাবতে হবে। কি বুঝতে পারছো কথাটা? তোমাদের নিয়ে গ্রামার নিয়ে 2-3টা ক্লাস নেওয়া উচিত। এই যে ছোটখাটো প্রশ্নগুলো হয়তো এগুলো হয়তো তোমাদের ভিতরে কনফিউশন আছে যে কি ব্যাপার, হি তো থার্ড পারসন, তাহলে কেন আমি এখানে হ্যাজ বসালাম না? কারণ ডু ডাজের পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, তাই না? আমরা হি হোক আর যাই হোক আমরা তো এখানে কি বসাচ্ছি? ভার্বের বেস ফর্ম বসাচ্ছি। বেস ফর্ম মানে আমার সাবজেক্টের পারসন যাই হোক না কেন, আমার বেস ফর্ম মানেই বেস ফর্মই বসবে, মানে এর সাথে কোনো থার্ড পারসনের কোনো কথাই আসবে না। আর যদি পাস্ট টেন্স হয়, ঠিক আছে?
কি কথা বোঝা গেল? জি স্যার। কনফিউশন থাকলে বলবা এরকম ভাবে, তা না হলে এগুলো দূর হবে না। আচ্ছা, এগুলো নিয়ে একদিন আলোচনা করা দরকার তোমাদের সাথে, বুঝতে পেরেছি যে এই জায়গাগুলো একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এরপর আসি, হি ইজ সিঙ্গিং আ সং। আরেকটা যদি বলি হি ইজ আ সিঙ্গার, এই দুটার একটু প্রশ্নবোধক করতে হবে, দেখি কে কি করে। স্যার আই হ্যাভ হ্যাড যেইটা বলছেন ওইটা কি প্রেজেন্টের পারফেক্টে গিয়ে টেন্সে পড়বো? হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে এটা মানে হচ্ছে আমার কিছু সমস্যা হয়েছে, এটার মিনিং। হ্যাঁ, আই হ্যাভ হ্যাড সাম প্রবলেমস মানে কি আমার কিছু সমস্যা হয়েছে, ঠিক আছে? যেমন আই হ্যাভ হ্যাড মাই মিল মানে কি আমি আমার খাবার কি হবে খেয়েছি, নাকি? খেয়েছি। আমি আমার খাবার খেয়েছি। বা আই হ্যাভ হ্যাড মাই বার্থডে। হ্যাভ হ্যাজ এর প্রচুর ব্যবহার রয়েছে, মানে কি আমি আমার জন্মদিন পালন করেছি। আই হ্যাভ হ্যাড মাই বার্থডে, ঠিক আছে? এরকম হ্যাভ এর মিনিং বিচিত্র রয়েছে, ঠিক আছে তো? আচ্ছা, যাও এই দুটাকে একটু করো, তাহলে এখানে কিছু কনফিউশন থাকতে পারে, দেখি কি আছে কিনা। হি ইজ সিঙ্গিং আ সং আর হি ইজ আ সিঙ্গার, এই দুটার ইন্টারোগেটিভ করতে হবে। দুইটার জন্য 2 মিনিট টাইম। মনে মনে সবাই প্রস্তুতি নাও, আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। তোমরা গ্রামার বই পড়ো না, হ্যাঁ, এটা একটা সমস্যা। তো গ্রামার পড়বা নিজ দায়িত্বে, যে কোনো একটা গ্রামার বই কিনে নিয়ে রিডিং দিবা। কোনটা ভালো গ্রামার বই, কোনটা মন্দ গ্রামার বই, এসব না ভেবে 2-3টা গ্রামার বই রিডিং দিয়ে পড়তে থাকো। আচ্ছা, হয়েছে সবার নাকি? আচ্ছা, দেখি। জি স্যার। ফারজানা রিমা, ফারজানা রিমা আছো? ফারজানা রিমা, আচ্ছা তুমি বলো তো এই দুটা কি হবে? একটু মিউট রাখতে হবে, কারো ব্যাপক সাউন্ড আসতেছে। হ্যাঁ, ব্যাপক সাউন্ড। আশরাফুল, Is একটু he মিউট রাখো। not singing a song? তাহলে বলছো ইজ হি নট সিঙ্গিং আ সং। সবাই কি বলছে, ঠিক আছে এটা? জি স্যার, ঠিক Yes, আছে। sir. ঠিক আছে। তারপরটা কি? স্যার আমি বলবো? হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, স্যার ইজ হি আ সিঙ্গার বা স্যার বলুন। আমি বলবো, হ্যাঁ বলো। ডাজ হি আ সিঙ্গার? তুমি আবার ডাজ নিয়ে আসলা কেন? বিভার্বের ক্ষেত্রে ডাজ ডুজের কোনো ব্যবহার নেই। তো বিভার্ব থাকে তো বিভার বি হয় না। বিভার্ব, হ্যাঁ, এর সাথে কোনো ডাজ ডুজের কোনো খেলা চলবে না, ঠিক আছে? বিভার্ব থাকে। স্যার ডু হি নট এ সিঙ্গার? ও, আমি তো বলেই দিলাম ডু ডাজের কোনো খেলাই আসবে না এই জায়গায়। বিভার্ব মানেই, বিভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে সেক্ষেত্রে হ্যাভ ভার্বের মতো ডু ডাজ আনার প্রয়োজন নেই, ঠিক আছে? স্যার ইজ হি নট এ সিঙ্গার? নট আ সিঙ্গার, নট হবে না একটা? হ্যাঁ, এটা নট তো হবেই, তার সাথে ইজ যখন আছে, ইজ নিজেই প্রিন্সিপাল ভার্ব, নিজেই অক্সিলারির মতো করে ব্যবহার হয়েছে, ঠিক আছে? এর জন্য আর কোনো সাহায্যকারী ভার্ব আনার প্রয়োজন নেই হ্যাভ হ্যাজ এর মতো করে, ঠিক আছে? হ্যাভ হ্যাজ এর ব্যবহারের মধ্যে আমরা ডু ডাজ নিয়ে আসি, কারণ ওটা একটা ট্রানজিটিভ ভার্ব। কিন্তু বি ভার্ব হচ্ছে যদি লিঙ্কিং ভার্ব। আমি এই কথাটা কিন্তু দেখো আগে বলেই ফেললাম, তোমরা খেয়াল করোনি। এই জায়গায় কি বলেছিলাম যে বি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে বসলে তাকেই এখানে বসাতে হবে, আর এর জন্য কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন নেই, ঠিক আছে? কিন্তু যদি হ্যাভ ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে তখন দুইটা কাহিনী ঘটতে পারে, যে হ্যাভকে তোমরা সাবজেক্টে আগে এনে বসাতে পারো বা টেন্স অনুসারে বা সাবজেক্ট অনুসারে ডু ডাজ ডিডও বসাতে পারো। কিন্তু বি ভার্ব থাকলে তার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই, বি ভার্ব নিজেই সাহায্যকারী ভার্বের মতো সাবজেক্টের আগে চলে আসবে। কি কথা বোঝা গেল? ইজেন্ট দিয়ে করে দাও, ইজেন্ট হি সিঙ্গার এটা কি হবে স্যার? অবশ্যই হবে, তুমি যদি কন্ট্রাকশন করে দাও কেন হবে না? অবশ্যই হবে। এই যে কন্ট্রাকশন করলে আর নট নিয়ে তো মারামারি করার কিছু নাই। হ্যাঁ,
আমি কন্ট্রাকশন করে দিয়েছি স্যার ইজেন্ট হি সিঙ্গিং এ সং হয় না? ওই একই ঘটনা অবশ্যই হবে। ইজন্ট হি সিঙ্গিং আ সং, এটাও হবে। কন্ট্রাকশন করলে আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো যে হ্যাভ হ্যাজ থাকলে আমরা ডু ডাজ ডিড এগুলো নিয়ে এসে তাদেরকে সাহায্যকারী ভার্ব ধরে ওটাকে মূল ভার্ব ধরে আমরা কাজ করতে পারি। কিন্তু বি ভার্ব যদি থাকে, তাই না, মূল ভার্ব হিসেবে যদি বি ভার্ব থাকে তাহলে সেই বি ভার্বকে আমরা সাহায্যকারী ভার্বের মতো করে আগে দিব। আর যদি বি ভার্ব সাহায্যকারী ভার্ব হয় তাহলে তো আগে যাবেই নাকি? এই ইজ আর এই ইজ এর মধ্যে পার্থক্য কি বলো তো? এই ইজ আর এই ইজ এর মধ্যে পার্থক্য কি? স্যার প্রথম ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি আর দ্বিতীয়টা যে প্রিন্সিপাল ভার্ব, তাই তো? দ্বিতীয়টা প্রিন্সিপাল ভার্ব আর আগেরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অতএব অক্সিলারি ভার্ব হোক আর প্রিন্সিপাল ভার্ব হোক, ইজ আগেই যাবে সাবজেক্টে, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার, মনে থাকবে? জি স্যার। ঠিক তো? কনফিউশন গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যাই হোক অনেক কনফিউশন থাকতে পারে, তো এই জন্য বললাম ইজি মনে হলো বিষয়টা, কিন্তু অতটা ইজি না। দেখছো অনেকের মধ্যে এখনো কনফিউশন বিষয়গুলো আছে, অতএব এগুলো না কাটলে দেখা যাচ্ছে তুমি মনে করবে যে লিখে আসছো কিন্তু ভুল করে আসছো, হ্যাঁ, এরকমটা হয়ে যাবে। তো এই শীটের আমি যেগুলো দিয়েছি সেগুলো তোমরা এখানে দেখো, এই যে এখানে অনেকগুলো দেওয়া আছে, তোমরা কি করবে, এগুলো খাতাতে লিখবা, সবগুলা করব। সবগুলো করে তোমরা তোমাদের খাতার পেজটা ছবি তুলে আমাকে প্রমাণস্বরূপ দিবা যে স্যার আমি কাজটা করেছি। ঠিক আছে? তো এখন হাতে কলমে প্রচুর কাজ থাকবে প্রতিনিয়ত। তাহলে ইয়েস নো কোশ্চেনের এই জায়গাটা তোমরা এই সবগুলো করবা। যদি সম্ভব হয় তোমাদের যে মডেলগুলো আছে, মডেলে যদি ইয়েস নো কোশ্চেন থেকে কোনো কিছু থাকে তোমরা অবশ্যই কি করবা, তোমরা অবশ্যই সেগুলো খাতায় করব, সেগুলোও করবা, যাতে মডেলের প্রত্যেকটা খুঁজবা, প্রত্যেকটা মডেল থেকে খুঁজবা, খুঁজে খুঁজে সমস্যাগুলো বের করবা, তোমরা করে দিবা। যদি কোথাও কনফিউশন থাকে আমি সেগুলো সমাধান করে দিব, আর এগুলো তো আমি সমাধান দিব, তোমরা তাহলে মিলিয়ে নিতে পারবা, মনে থাকবে? আচ্ছা, এখন আমরা তো এতক্ষণ ধরে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করলাম, এখন যদি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে ঘুরতে যায় তাহলে কি খুব সমস্যা হবে? না, আগের নিয়মটা উল্টো করে দিলেই একই হবে। জিনিস, তাই না? জাস্ট আমি উল্টায়ে দিব, যে জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে সেই জায়গাটাই আমি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করে দিব, তাই না? তাহলে একটা উদাহরণ দিই, মনে করো আমি যদি বলি hasn't he submitted his homework, হ্যাঁ, এইটাকে আমরা যদি এখন অ্যাসার্টিভ করতে চাই তাহলে কি লিখবো? He has submitted his homework. আমাকে খেয়াল করতে হবে এখানে কিভাবে দেওয়া আছে, অথবা নটটা যদি আলাদাও থাকতো তাহলে কি নট কি থাকবে না উঠে যাবে? নেগেটিভ উঠে যাবে। তাহলে কি লিখবো এই জায়গায়? he has submitted his homework। তারপরে আমার এই অংশটুকু পুরোটা চলে যাবে, দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে, শেষেটা ফুল স্টপ হবে, ফুল স্টপ হবে। আচ্ছা, কারণ এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবারে কিছু কথা বলি। কিছু ওয়ার্ড আছে যেগুলো নট বা এরকম কিছু নেই সাথে, তারপরে ওগুলো নেগেটিভ। জি স্যার। নেভার, নেগেটিভ কিছু শব্দ আছে, তাই না? যেমন হচ্ছে কি ফিউ, লিটল, তাই তো? তারপরে কি হবে? সেলডম, হার্ডলি, স্কার্সলি, সেলডম, হ্যাঁ, স্কার্সলি, তাই তো? এগুলো তারপর নেভার। নেভার তো নেগেটিভ, ওটা বোঝাই যায়। মানে মূল কথা হলো দেখে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে কোনো নেগেটিভ বা নট বলে কিছু নাই, কিন্তু তারপরে এরা কি নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, ঠিক আছে। তবে এইগুলোকে যখন আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব তখন এদের জন্য আমাদের কি করতে হবে? কিছু অ্যাফার্মেটিভ সেন্স নিয়ে আসতে হবে, তাই না? তাহলে ফিউ এর অ্যাফার্মেটিভ কি হতে পারে? মেনি, মেনি, হ্যাঁ, মেনি। লিটল এর অ্যাফার্মেটিভ কি হতে পারে? মাচ, তাই তো? তারপরে হার্ডলি, স্কার্সলি, সেলডম, কি হতে পারে এগুলো? অলওয়েজ, নাকি? অলওয়েজ, হ্যাঁ, অলওয়েজ দিয়ে আমরা কিন্তু কাজটা করতে পারি। তাহলে আমি যদি এখন একটা সেন্টেন্স লিখি যে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এইটাকে যদি আমরা এখন ইন্টারোগেটিভ করতে চাই,
ফিউ ফ্রেন্ডস স্টাফ গেল। হ্যাঁ, তাহলে এখন আমরা ইন্টারোগেটিভ করতে হলে কি করব? নট লাগাবো? Hasn't he many friends? Has he many না স্যার নট friends? হবে না, এটা তো নট। এই যে এখন যদি আমরা এরকম আচ্ছা ওখানে করে বসি, হি হ্যাভ মেনি ফ্রেন্ডস। এটা কি আমি করতে পারবো? না 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 স্যার। হ্যাঁ, মানে কি, মানে দুইটা ভুল হয়ে গেছে এখানে, তাই না? ফিউও বসাইছি আবার নটও বসাইছি, তাহলে কি লিখবো আমি? এটা তো হবে না স্যার, ওই যে ফিউর জায়গায় মেনি Has করা he many friends? হ্যাঁ, হ্যাজ হি ম্যানি ফ্রেন্ড। many friends, ঠিক আছে তো? অথবা জি, স্যার। বললাম হি হার্ডলি কামস হেয়ার, হি হার্ডলি কামস হেয়ার, মানে সে এখানে খুব কমই আসে নাকি? আর এটার মানে কি, আমার বন্ধু নেই বললেই চলে। হি হ্যাজ ফিউ ফ্রেন্ড মানে কি, তার বন্ধু নাই বললেই চলে। হ্যাঁ, তাহলে কি বলছে? হি হার্ডলি কামস হেয়ার। ও সরি, এখানে প্রশ্নবোধক চিহ্ন বসাইছি কেন? কি হবে এটা? প্রশ্নবোধক করো। Does he Always come here. হ্যাঁ, does he come Does here? he always come here? হি হ্যাঁ আপু, always কাম হিয়ার। come here. এটা কি নট হবে এখানে? Hardly তো একটা নেগেটিভ ওয়ার্ড। হ্যাঁ, হার্ডলি তো নেগেটিভ আছে, তো এই জায়গাটা আমরা একটু মনোযোগ দিয়ে রাখবো। যদি আমি এরকম কইছিলাম থাকতে, শিওর না। যদি বাধে মশারি এখন কি করব বুঝতেছি না। মিউট রাখতে হবে। আদিসা খান, তোমার গোপন কথা আমরা সব শুনে ফেললাম। আচ্ছা, তো এই যে এই কথাগুলোই মেনলি এখানে ঘুরে ফিরে আসবে। তোমরা তাহলে এই জায়গাটা একটু কি করবা, তোমাদের কাছে যদি কোনো গ্রামার বই থাকে, বিশেষ করে এসএসসি এইচএসসি গ্রামার বইগুলো কি আছে না কেজি দরে বিক্রি করে দিয়েছে সব? আচ্ছা আছে স্যার। স্যার, 6-7 থেকে এখনো সবগুলো আছে। ওই বইগুলো একটু বার করবা, করে যদি কারোর কাছে নাও থাকে একটু গ্রুপে মেসেজ দিবা, কেউ একজন ছবি তুলে এই জায়গাটুকু একটু সবাইকে শুধু এইটুকু জায়গা দিয়ে দিবা। আগামী দিনে এটা নিয়ে আরো কিছু কথা আছে যেগুলো আমরা বলবো আর কি। হ্যাঁ, তারপর ডাব্লিউএস কোশ্চেন নিয়ে কজ করে আশা করি আমরা আগামী দিন এই জায়গাটা বুঝতে পেরেছো, মানে ডাব্লিউএস কোশ্চেনটা এখন ইজিলি হয়ে যাবে তোমাদের সাথে। হ্যাঁ, এই তারপর ইন্টিগ্রেটিভ থেকে অ্যাসার্টিভ, ওইটা আমরা তো করেই ফেললাম আজকে। এইখানে কিছু জিনিস আছে যেগুলো আমরা একটু দেখবো। এভরিবডি, সামবডি, এনিবডি থাকলে কি হয়। হ্যাঁ, খুবই সিম্পল হিসাব, এটাতে খুব একটা জটিলতা নেই। আর তারপরে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আগামী দিন যদি পারি, আজকে যেহেতু প্রথম দিকে অনেকগুলো কথা বলা হয়েছে এই জন্য একটু সময় গেল। স্যার আপনি বলছিলেন যে এই যে এখানে ন্যারেশনও থাকে, যখন আবার রিভাইজ আসবেন, যখন এবেস যখন আসলে তখন যে ন্যারেশনও করাইবেন, এরকম একটা বলছিলেন। হ্যাঁ, ন্যারেশন আমরা করাবো। হ্যাঁ, যেহেতু ন্যারেশন আসে, হ্যাঁ ন্যারেশনও আমি কিছু আলোচনা জি করবো, স্যার। ঠিক আছে? খুবই সিম্পল লেভেলের কিছু ন্যারেশন আলোচনা করবো যাতে আসলে পারে তোমরা সহজে করতে পারো। আচ্ছা, তো শীটটা আমি দিয়ে দিব, স্যার। এখান থেকে একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ বলো। স্যার আপনি যে পর্যন্ত পড়াইছেন ওই পর্যন্ত আর কি পৃষ্ঠার ছবি তুলে তারপর দেব? হ্যাঁ, একটু ছবি তুলে কারো কাছে বই থাকলে, এসএসসি বা এইচএসসির বই থাকলে একটু দিয়ে দিও। আর বাকিরা বই থাকলে বই থেকে পড়ো, না হলে ওই শীটটা থেকে বা এই ছবি থেকে তোমরা একটু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? আমি দরকার ওই শীট থেকে কিছু এক্সাম্পল দিব তোমাদের এখানে করতে, ঠিক আছে? আচ্ছা, এই হলো ব্যাপার। আর তোমাদেরকে একটু বলছি যে যেহেতু আমি এই মুহূর্তে যেহেতু পড়া কম থাকতেছে, তাই তোমাদের রিডিং স্কিলসের পার্ট এ তে যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো ধারাবাহিকভাবে রিভাইজ করতে থাকো, কারণ আমি একটা টেস্ট নিব এই প্যাসেজগুলো থেকেই। মনে থাকবে? ওই স্যার ওই যে এগুলো আরেকবার একটু দিবেন, আমি একটু ছবি তুলে নিব। কোনগুলো? ওই যে স্যার যেগুলো एग्जांपल করতে দিবেন, তো শীট দিয়েই দিবে স্যার। শীট দিয়ে দিবেন। আমি শীটটা দিয়ে মানে গুগল ক্লাসরুমে। হ্যাঁ, আমি গুগল ক্লাসরুমে শীটটা দিয়ে দিব, ওখান থেকে নিয়ে নিবা। হ্যাঁ, গ্রামার আইটেমে ট্রান্সলেশন অপশনে দিয়ে দিব, ওখান থেকে নিয়ে নিবা। এই আচ্ছা, তাহলে তোমাদের কাজ হচ্ছে বললাম কি যে রিডিং স্কিলসের প্যাসেজগুলো পড়বা, ঠিক আছে? স্যার 2 পার্টে দিয়েন তাহলে একটু সুবিধা হইতো। আগে তো স্যার পড়ছি সবগুলা। এটা দিয়ে নি, তারপরে বিটা দিব, দিয়ে প্রথমে এর পরীক্ষাটা নিব, তারপরে এটা পড়তে পড়তে আমরা না স্যার ওইটা বলি না, বলছি স্যার পার্ট এ তে 29টা প্যাসেজ, তো প্রথমে 15টা এরপর 14টা, এভাবে যদি দিতেন এক সপ্তাহ টাইম দিয়া তাহলে ভালো হইতো। সমস্যা নেই, আমি এখান থেকে দিয়ে দিলাম 01 থেকে 15 পর্যন্ত রিভিশন। স্যার কবে নেবেন টেস্ট? বলো। এই যে পেসেজের টেস্টগুলো কবে নেবেন? আমি একটা ডেট দিয়ে দিব। আমি একটা গ্রামার শেষ করে প্যাসেজগুলো শেষ করে তারপর এর ভিতরে আমি গ্রামার আইটেমগুলো আলোচনা করে যখন আমরা পার্ট সি তে ঢুকবো, ঠিক আছে? তো রিডিং স্কিলসের পার্ট সি তে যখন ঢুকবো তখন এই পার্ট এ এবং পার্ট বি এর টেস্টটা নিয়ে নিব, ঠিক আছে?
read the assertive to interrogative transformation rules from your book, হ্যাঁ, যার যা বই আছে সেই বই থেকে একটু এই জায়গাটা পড়ে নিবা। আচ্ছা, তো ঠিক আছে, আর কারো কোনো কথা আছে? না স্যার। আচ্ছা, তাহলে ঠিক স্যার আছে। পার্ট এর 1 থেকে 15 পর্যন্ত কি সব কমপ্লিট করব? হ্যাঁ, সবগুলো ধারাবাহিকভাবে পড়তে থাকো। যদি কোনোটা স্যার এটা কি নেক্সট ক্লাসে? সরি বলো। হ্যাঁ, নেক্সট ক্লাসের মধ্যেই। নেক্সট ক্লাসের মধ্যে কিনা আমি বলছি না, কিন্তু তোমরা পড়তে থাকো, ঠিক আছে? তো আমি 2-1 দিন সময় দিব, কারণ এটা গ্রামার আলোচনা করতে করতে তোমরা যেন এগুলোকে একবার করে রিভিশন করে ফেলো। আর যারা একবারও পড়োনি তাদের জন্য তো একটু সময় লাগবেই, তাই না? হ্যাঁ, একটু সময় তো লাগবেই। হ্যাঁ, সময় নিয়ে পড়তে থাকো, কারণ এই গ্রামাটিক্যাল আইটেম সহ পার্ট সি পড়তে আমাদের মোটামুটি। আমি তো ক্লাসই করি নাই স্যার। হ্যাঁ, ক্লাস করা লাগবে, তারপর পড়া লাগবে। হ্যাঁ, পড়তে তো হবেই। যারা পরে ভর্তি হয়েছে তাদের তো একটা চাপ নিতেই হবে, তাই না? কারণ 6 মাসের পড়া, যারা নতুন যুক্ত হয়েছে আর কি, 6 মাসের পড়া একটু এইগুলোর উপরে বিশেষ ক্লাস খুব কমই আছে, এগুলো স্যারই পড়তে দিয়েছে, আমরা নিজেরাই করে নিয়েছিলাম। এগুলো আমি পড়াই দেই নাই, খুব সব প্যাসেজ যে পড়িয়েছি তা না, আমি জাস্ট বুঝিয়ে স্যার দিয়েছি একটা দুইটা পেজ পড়ে বুঝিয়ে দিয়েছে কিভাবে লিখতে হয়, করতে হবে, কিভাবে গ্রামার আইটেমগুলো আলোচনা করা হয়েছে, তারপরে হচ্ছে কিভাবে ওয়ার্ড মিনিং, তারপরে এগুলো জাস্ট আমি বুঝাই দিয়েছি। সেগুলো এখানে আসলে আমার পড়ানোর কিছু নাই, এখানে অধিকাংশ তোমাদের পড়তে হবে। হ্যাঁ, এই আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট। একটা ক্লাস আছে যেহেতু। ওকে, সবাই ভালো থাকো, বাই।